আমরা আজকে পর্ব কি বলছিলাম উদ্ভিদের প্রসাধনের যে বাহ্যিক প্রভাবক আর অভ্যন্তরীণ প্রভাবক। মূল কথা প্রভাবক গুলো পড়বো। কি পড়বো স্যার? প্রভাবক। প্রভাবক মানে কি বোঝায় স্যার? মানে কিছু জিনিস, কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টর গুলোর কারণে প্রসাধন কমতে পারে, আবার প্রসাধন, যেমন আলোর পরিমাণ বাড়লে প্রসাধন বেড়ে যায়, আলোর পরিমাণ কমলে প্রসাধন কমে যায়। তার মানে সে কি প্রসাধন নিয়ন্ত্রণ করতেছে না করতেছে না? এই প্রসাধনরে যারা নিয়ন্ত্রণ করতে পারে তারা বলা হয় প্রসাধনের প্রভাবক। এটা খালি প্রসাধনের জন্য না, সবার জন্যই আছে। ওই যে লবণ পরিশোধনের প্রভাব পড়ছিলাম না রিটেনের জন্য, তারপরে হচ্ছে খনিজ লবণ, ওইটা তো গেল। সালোক সংশ্লেষণের জন্য আমরা প্রভাব পড়বো, বা শ্বসনের জন্য প্রভাব পড়বো। তো ফার্স্টে আসলে বাহ্যিক প্রভাবক গুলার আবার দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক আর একটা বলে অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক মানে হচ্ছে যেগুলো তোমার বাইরে থাকে, গাছের বাইরে থাকে সহজ কথায়। আর অভ্যন্তরীণ প্রভাবক মানে হচ্ছে গাছের ভিতরে থাকে। আমি যদি বলি সূর্যের আলো, সূর্যের আলো কি গাছের জিনিস? তারপরে যদি আমরা তাপমাত্রা, এটা কি গাছের কোনো জিনিস? এগুলো সব বাইরের। আর আমি যদি অভ্যন্তরীণ গুলার নাম যদি আমি একটু বলি, খেয়াল করো স্যার, পাতার আয়তন সংখ্যা। তো পাতার আয়তন, পাতা কয়টা আছে গাছের মধ্যে? এটা কি গাছের নিজের জিনিস না? তো পাতার গঠন, পাতা দেখতে কেমন, এটা কি গাছের নিজের জিনিস না? তাহলে এগুলো কই থাকে? গাছের ভিতরের জিনিস। মূল বিটপ অনুপাত মানে গাছের মূল সংখ্যা কয়টা আর কচি পাতার সংখ্যা কয়টা, নতুন পাতা গজাইছে কয়টা, ওইটার অনুপাত। এগুলো কি? এগুলো গাছের বাইরের জিনিস না গাছের নিচের জিনিস? তার মানে এগুলো কি প্রভাব হবে? অভ্যন্তরীণ। কারণ অভ্যন্তরীণ প্রভাব হচ্ছে যেই কাজের জন্য আমরা হিসাব করতেছি ওই কাজটার ভিতরে আছে কিনা। আমরা প্রসাধনের জন্য হিসাব করতেছি, গাছের প্রসাধনের জন্য। এই সবগুলো জিনিস গাছের নিজস্ব জিনিস, এই জন্য এগুলো অভ্যন্তরীণ। আর উপরের গুলো ছিল গাছের নিজস্ব না, এগুলো পরিবেশের জিনিস, এই জন্য এগুলো হবে কি স্যার? বাহ্যিক। তাহলে আমরা আগে ফার্স্টে এটা মনে রাখা লাগবে যে কোনটা বাহ্যিক প্রভাবক আর কোনটা অভ্যন্তরীণ প্রভাবক। এমসিকিউতে আসবে নিচের কোনটা প্রসাধনের বাহ্যিক প্রভাবক, নিচের কোনটা প্রসাধনের অভ্যন্তরীণ প্রভাবক। এমসিকিউতে এভাবে আসবে। আর রিটেনে তো তোমার লেখা লাগবে। তো নর্মালি পোলাপান যেটা করে, আলো বাড়লে বাড়ে না কমে এটা মুখস্থ করে ফেলে, আর কিছুই করে না। মানে আলো বাড়ছে তাহলে কি প্রসাধন বাড়বে না কমবে, খালি এটাই মুখস্থ করে। বাট বুঝা মুখস্থ করতেছেন। তো না বুঝা মুখস্থ করলে তো স্যার মুখস্থ বেশি দিন থাকবে না, বুঝো যে কেন কাহিনীটা হইতেছে। ফার্স্টে আসে 1 নম্বর পয়েন্ট বল থাকবে আলো। আচ্ছা, আলো। তো নর্মালি আমি পড়বো কিন্তু পুরাটা তোমার পড়াইয়া, যেখানে দাগাইতে বলি ওখানে দাগাই, পুরো লাইন দাগাইতে চাইও না। তো বলছে প্রখর সূর্যালোক স্বাভাবিকভাবে বায়ুমণ্ডলের তাপমাত্রা কি করে? তার মানে আলো বাড়লে তাপমাত্রা বাড়ে, এটা তো আমরা সবাই বিশ্বাস করি। কারণ সূর্যের আলো যখন বাড়ে সূর্য তাপ দেয়, বাইরে কি অন্ধকার বেশি না? আচ্ছা, তো আলো বাড়লে, সূর্যের আলো বাড়লে তাপমাত্রা বাড়ে। তার মানে এইটার সাথে ওইটার একটা কানেকশন থাকবে, তাই তো? এটা বললে অটোমেটিক দেখবো তাপমাত্রাটা পড়া হয়ে যাবে। তাহলে যখন সূর্যের আলো বাড়ে তখন তাপমাত্রা বৃদ্ধি পায়। আবার বলছে তাপমাত্রা বৃদ্ধি পাইলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায়। তাহলে আমার এই কথাটা মাথায় রাখা লাগবে। এরপরে পয়েন্টটার নাম কি দেখো? আপেক্ষিক আর্দ্রতা। তার মানে একটা পয়েন্ট দিয়ে আমরা এখন কয়টা পয়েন্ট পড়া হয়ে যাবে? 3টা। এখন এই আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কি এটা বোঝা লাগবে। আলো তো বুঝি, তাপমাত্রা বুঝি, আপেক্ষিক আর্দ্রতাটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে দেখো আমি কি কি বলতেছি, একটা জিনিস তুমি পারলে বই লিখে রাখো, যে আলো যদি বাড়ে, এটা তীর চিহ্ন দাও উপরের দিকে। আলো বাড়ছে তাহলে কি হবে? সামনের দিকে একটা তীর চিহ্ন দাও। তাপমাত্রা লেখো। তাপমাত্রা কি বাড়ে না কমে স্যার? আলো বাড়লে বাড়ে, তাহলে এটার উপরের দিকে তীর চিহ্ন দাও। কিন্তু আপেক্ষিক আর্দ্রতা বাড়ে না কমে? আপেক্ষিক আর্দ্রতা কমে। আপেক্ষিক আর্দ্রতা কমে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা নিচে কি চিহ্ন দিচ্ছি স্যার? নিচের দিকে তীর চিহ্ন দিচ্ছি, মানে আপেক্ষিক আর্দ্রতা কমছে। আর এই সব কিছুর পরবর্তীতে পরে কি হয়? প্রসাধন বেড়ে যায়, প্রসাধন বেড়ে যায় একদম। তাহলে আবার একটা তীর চিহ্ন দিয়ে লেখো প্রসাধন বেড়ে যায়। প্রসাধন, প্রসাধনটা আবার উপর দিকে। তার মানে সবাই উপর দিয়ে, খালি আপেক্ষিক আর্দ্রতা নিচের দিকে চলে গেছে। আমার কথা কি বুঝতে পারছো স্যার? আলো বাড়ছে, তাপমাত্রা বাড়ছে, আপেক্ষিক আর্দ্রতা কমছে, আর প্রসাধন বেড়ে গেছে। এখন কেমনে হয় এটা আমি ব্যাখ্যা করতেছি, আগে এটা লেখো। আলো বাড়লে তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমে, আর আপেক্ষিক আর্দ্রতা কমলে প্রসাধন বাড়ে। আমি পরবর্তীগুলো কিন্তু আর ব্যাখ্যা করবো না, একটা ব্যাখ্যা করে দিতেছি। দাগানো হয়েছে, লেখা হয়েছে। এবার আমি ব্যাখ্যা করি একটু, আপেক্ষিক আর্দ্রতা নিয়ে একটু কথাবার্তা বলি। যদিও স্যার আমি ফিজিক্স টিচার না, চেষ্টা করবো যতটুকু বোঝানোর জন্য। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা বুঝো? ফিজিক্সের প্রথম বর্ষের 10ম অধ্যায় কিন্তু তোমাদের এটা নিয়ে অঙ্ক আছে, তাই না? তো ধরো আপেক্ষিক আর্দ্রতা, কোন একটা জায়গার আপেক্ষিক আর্দ্রতা লেখা আছে 75%। কত পার্সেন্ট? এই 75%। আমি কিন্তু ফিজিক্সের সূত্র দিয়ে বুঝাবো না, আমি হচ্ছে তোমার সহজ বাংলা বুঝাইতেছি। 75% এটা বোঝায় যে তোমার বায়ুমণ্ডলের ধারণ ক্ষমতা কতটুক, আর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আছে কতটুকু, বায়ুমণ্ডলে আছে কতটুকু, আপেক্ষিক আছে কতটুকু। মানে সহজ কথায়, তোমার যে বায়ুমণ্ডল, ধরো আমাদের আশেপাশে এখন যে বায়ুমণ্ডলটা আছে, ওইটা ধরো পানি খাইতে পারে 100 গ্রাম। কত গ্রাম পানি খাইতে পারে? মানে 100 গ্রাম পানি নিতে পারে। কিন্তু ওর কাছে পানি আছে 75 গ্রাম। কত গ্রাম আছে স্যার? তাহলে 100 দিয়ে 75 ভাগ করে 100% দ্বারা গুণ করলে কত পার্সেন্ট আসবে?
75%, এটা তো আমরা বুঝি। তো আপেক্ষিক আর্দ্রতা মানে এটাই বোঝায় যে বায়ুমণ্ডলের ধারণ ক্ষমতা কতটুক আর সে কতটুকু এখন আছে ওর কাছে। তাহলে তুমি মনে করো একটা বায়ুমণ্ডলের মধ্যে পানি দরকার হচ্ছে 100 গ্রাম, সে কতটুকু ধারণ করতে পারে 100 গ্রাম, কিন্তু তার কাছে আছে কত গ্রাম এখন 75 গ্রাম, তখন আমরা বলি ওটা আপেক্ষিক আর্দ্রতা 75%। আপেক্ষিক আর্দ্রতা কত পার্সেন্ট স্যার? 75%। এখন মজার বিষয় হচ্ছে তাপমাত্রা যখন বাড়ে, কি বাড়ে স্যার? তাপমাত্রা বাড়লে বুঝছো, তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের, তোমরা এটা পড়ছো, বায়ুমণ্ডলের ধারণ ক্ষমতা বাড়ে। কি বাড়ে স্যার? আমি বলি নাই কিন্তু যে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে, আমি বলছি কি বাড়ে? ধারণ ক্ষমতা বাড়ে, ধারণ ক্ষমতা বাড়ে। উল্টা কাহিনীও বলা যায় যে তাপমাত্রা কমলে বায়ুমণ্ডলের ধারণ ক্ষমতা কমে। মানে এটার একটা প্রমাণ আমি দেখাই। ধরো এই ফ্যাক্টরগুলো, আপেক্ষিক আর্দ্রতার ফ্যাক্টর কিন্তু ক্রিকেট খেলায় খুবই গুরুত্বপূর্ণ। ওই যে দিবারাত্রি যে খেলাগুলো হয়, দুপুর 2টা বাজে খেলাটা আরম্ভ হয়, তো এক দল ব্যাটিং করতে করতে তোমার দেখা গেছে 3.5 ঘন্টা লাগে কিন্তু 50 ওভার ম্যাচ খেলতে, 5:30 বেজে যায়, পরে 40 মিনিট 50 মিনিট বিরতি দেয়, 6:30 বা 6:10-20 খেলাটা আবার আরম্ভ হয়। তারপরে দলটা যখন ব্যাটিং করে তখন সেই কিন্তু এখানে একটা সুবিধা পায়, দল যে ব্যাটিং করতেছে সে সুবিধা পায়। আর দ্বিতীয়বারে যে মানে সন্ধ্যার পরে যে ফিল্ডিং করে সেই বিপদে পড়ে। কেন বিপদে পড়ে আমি একটু ব্যাখ্যা করি। ধরো ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 90%, কত পার্সেন্ট? তার মানে বায়ুমণ্ডলে পানি দরকার কত গ্রাম? 100 গ্রাম, আছে কত গ্রাম? 90 গ্রাম। এটা তো বুঝি, ওকে। তো বলছিলাম যে স্যার তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের ধারণ ক্ষমতা বাড়ে আর তাপমাত্রা কমলে বায়ুমণ্ডলের ধারণ ক্ষমতা কমে। তুমি চিন্তা করো, তোমার পেট যদি বড় হয় তুমি খাইতে পারবা বেশি, আর তোমার পেট যদি ছোট হয় তুমি খাইতে পারবা কম। তো ধরো একটা পরিবেশের আপেক্ষিক আর্দ্রতা 75%, তখন পরিবেশের তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? 20 ডিগ্রি, 20 ডিগ্রি সেলসিয়াস। যখন এটা 20 থেকে 25 ডিগ্রি হয়ে যাবে, কত ডিগ্রি হয়ে যাবে? 25 ডিগ্রি হয়ে যাবে। তখন হবে কি, এতক্ষণ সে কতটুকু খাইতে চাইতো? 100 গ্রাম খাইতে চাইতো, তার মধ্যে আছে কত গ্রাম? কিন্তু যখন তাপমাত্রা 20 থেকে 25 হয়ে গেছে, সে বলে না আমি এখন আর 100 গ্রাম খাবো না, আমি আরো বেশি খাবো, আমি 120 গ্রাম খাবো। কথা কি বুঝতে পারছি? তখন তার মানে খাওয়ার ইচ্ছা বেড়ে যায়, ধারণ ক্ষমতা বেড়ে যায়। কি ক্ষমতা বেড়ে যায়? আবার উল্টো হইতে পারে, তাপমাত্রা যখন কমে যায় তখন বায়ুমণ্ডল ধারণ ক্ষমতা কমে যায়। এবং এটার উপর ডিপেন্ড করে ক্রিকেট খেলার টস, মানে টস যখন হয় ফার্স্টের দিকে, তখন তারা নির্ধারণ করে আমি কি ব্যাটিং নিবো নাকি ফিল্ডিং নিবো। তখন শীতকালে যেটা করে ওরা সবার আগে ব্যাটিং নিয়ে ফেলে, ব্যাটিংটা দুপুরে করে ফেলে, সরি ভুল বলছি, মানে ব্যাটিং, তারা ব্যাটিং করে রাত্রেবেলা, ওই প্ল্যান করে। কেউ যদি টসে জিতে সে চায় যে আমি দুপুরে ফিল্ডিং করবো, আমি রাত্রেবেলা ফিল্ডিং করবো না। কেন রাত্রেবেলা ফিল্ডিং করে না? রাত্রেবেলা কুয়াশা পড়ে, কুয়াশাটা যখন পড়ে তখন ঘাস কি হয়ে যায় স্যার? ভিজে যায়, তখন বলও ভিজে যায়, তখন গ্রিপ করা যায় না, বল করা যায় না, ফিল্ডিং দিতে গেলে বল ধরা যায় না, চার হয়ে যায়। তো কেন এমনটা হয় স্যার? ধরো ওই দিনের বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা ছিল 90%, কত পার্সেন্ট? তার মানে তার পানি দরকার ছিল 100 গ্রাম, আছে কত গ্রাম? কিন্তু তুমি বলো দুপুরবেলা, শীতকালে দুপুরবেলা তাপমাত্রা সর্বোচ্চ কত থাকে? 20 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে আর বেশি যায় না নর্মালি, বাট যখন সন্ধ্যার পর হয় তখন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থাকে না, আরো কমে যায়, কমে যায়, অবশ্যই কমে যায়, 15-তে চলে আসবে। তো 20 থেকে এটা ছিল ধরো দুপুর 2টা, আর এটা হচ্ছে সন্ধ্যা 6টা বাজে ধরো 15 ডিগ্রি সেলসিয়াস আসছে। এখন তার আপেক্ষিক আর্দ্রতা ওই দিন কত ছিল? 90%। সে খাইতে চাইতো কত গ্রাম? কিন্তু আছে কত গ্রাম? কিন্তু যখনই তাপমাত্রা 20 থেকে 15-তে আসছে, সে বলে আমি আর এখন 100 গ্রাম খাবো, সে কয় আমি এখন 70 গ্রাম খাবো। কত গ্রাম খাবো? তখন পরিবেশ কর, তুমি তো আগে অলরেডি 90 গ্রাম খাইয়া রাখছো, এখন 70 গ্রাম খাইবে বলে কেমন হবে? তো সমস্যা না, আমি 20 গ্রাম মাটিতে ফালাই দিই। বুঝতে পারতেছে কাহিনীটা কি হইতেছে? তার মানে আপেক্ষিক আর্দ্রতা ছিল 90, বাট যখনই হচ্ছে তাপমাত্রা কমে গেছে, সে বলে আমি তো 100 গ্রাম খাইতে চাইতাম। দুপুরবেলা কিন্তু সে আরো খাইতে চাইছিল, দুপুরবেলা ওর আপেক্ষিক আর্দ্রতা কত ছিল? 90%। তার মানে 100 গ্রাম খাইতে চাইছে, আছে কত গ্রাম? তার মানে কি সে আরো 10 গ্রাম খাইতে চাইবে না? কারণ সবাই তো চায় কত পার্সেন্ট থাকুক, 100%। কিন্তু যখনই সন্ধ্যা হয়েছে তখন তো আর খাইতে চায় না, উল্টা আরো ফালাই দিতে চাইতেছে। কেন? কারণ তখন তার ধারণ ক্ষমতা কি হয়ে গেছে স্যার? কমে গেছে। সে তখন 70 গ্রাম খাইতে চায়, তখন বাকি 20 গ্রাম, 90 থেকে 70 বাদ দিলে বাকি যে 20 গ্রাম আছে, এই 20 গ্রাম সে হচ্ছে কুয়াশা হিসাবে হচ্ছে মাটিতে ফেলায়। এই জন্য শীতকালে যখন হচ্ছে ওই আপেক্ষিক আর্দ্রতাকে হিসাব করে তারা টস করার আগে, যে আজকে আপেক্ষিক আর্দ্রতা কত, যদি দেখে আজকের আপেক্ষিক আর্দ্রতা 65, তখন তারা সন্ধ্যার পরে ফিল্ডিং করতে কোনো অসুবিধা নাই। কারণ আপেক্ষিক আর্দ্রতা 65 হইলে তাপমাত্রা যতই কমুক না কেন, 65-র নিচে ধারণ ক্ষমতা কোনদিন নামবে না, ওইটা চিন্তা করে। কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যদি 100% হয়, তার মানে তার খাওয়ার দরকার 100 গ্রাম, আছে কত গ্রাম? তাপমাত্রা যদি একটু কমে, সে কি আর 100 গ্রাম খাইতে যাবে না, আর কম খাইতে যাবে? তখন বাকিটা সে কি করবে? মাটিতে ফালাই দিবে। আপেক্ষিক আর্দ্রতা এখানে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তা আমি কি বললাম স্যার? সাবধান, তাপমাত্রা বাড়লে বলছি বায়ুমণ্ডল ধারণ ক্ষমতা বাড়ে, কিন্তু তাপমাত্রা কমলে বায়ুমণ্ডলের ধারণ ক্ষমতা কমে। তাহলে এবার এখন উল্টাটা, যে আপেক্ষিক আর্দ্রতা কেমনে হিসাব করবো এখানে?
তোমার আমি আবার আসতেছি, খেয়াল করো। আপেক্ষিকতা হচ্ছে 90%। কত পার্সেন্ট? তাহলে তার দরকার কত গ্রাম? 100। আছে কত গ্রাম? 90 গ্রাম, তাই তো? এখন তাপমাত্রা, তখন তাপমাত্রা ছিল ধরো 25 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? পরে তাপমাত্রা 20 ডিগ্রিতে এসে বসে। কত ডিগ্রি আসছে? 20 ডিগ্রি। তো 20 ডিগ্রি আসার কারণে এখন সে এতক্ষণ কত গ্রাম খাইতে চাইছিল? সে বলে না আমি আর এখন 100 গ্রাম খাবো না, আমি কত গ্রাম খাবো? সে এখন চাইতেছে কত গ্রাম খাইতে? ধরো হচ্ছে তার মধ্যে আসছিল কত গ্রাম? সে এখন বলে না আমি আর 100 গ্রাম খাবো না, আমি এখন 95 গ্রাম খাবো। কত গ্রাম? তাহলে দেখো তাপমাত্রা কমার কারণে তার ধারণ ক্ষমতা কমছে না বাড়ছে? এতক্ষণ খাইতে চাইছিল 100 গ্রাম, কিন্তু যখন তাপমাত্রা 20 ডিগ্রিতে আসছে সে এখন 100 গ্রাম খাইতেছে না 95 গ্রাম খাইতে চায়। কিন্তু তার মধ্যে আছে কত গ্রাম স্যার? আছে তো 90। কত গ্রাম আছে স্যার? তাহলে আমরা কি আপেক্ষিকতার হিসাব করি কেমনে? যে কতটুক দরকার আর কতটুক আছে ওটা ভাগ করে দেই। তাহলে এখন আপেক্ষিকতা কত হবে? তার দরকার কত গ্রাম? বর্তমানে দরকার 95 গ্রাম, আর তার মধ্যে আছে কত গ্রাম? এখন তুমি 95 দিয়ে 90 ভাগ করো তো, ভাগ করে দেখো তো এখন কি আর আগের মতো 90% আসেনি? এখন আপনি কিন্তু ভাগ করে দেখো, চেক করে দেখো, 90 আসবে না স্যার। 100 দিয়ে 90 ভাগ করলে 90% আসতো। এখন কি আমি 100 দিয়ে 90 ভাগ করছি না 95 দিয়ে 90 ভাগ করছি? এখন কি আর স্যার 90 আসবে? তখন কি হয়ে যাবে স্যার? আপেক্ষিকতা বা বেড়ে যাবে স্যার। ভাগ করে দেখো স্যার, 100 দিয়ে 90 ভাগ করলে যেই মান আসবে 95 দিয়ে 90 ভাগ করলে ওই মান আসবে না, একটু বড় মান আসবে স্যার। কারণ মানটা না ছোট হয়ে গেছে, হরটা ছোট হয়ে গেছে। তার মানে আপেক্ষিকতা এখন কি হয়ে যাবে স্যার? ভাগ করে দেখো কত আসে। 90 আসবে না, একটু বেড়ে যাবে। 93 94 যে কোনো কিছু একটা আসতে পারে। ভাগ করছো কেউ? 90 ভাগ 95 দাও। 90 ভাগ 95 দাও, তাইলে হবে। কত আসছে? মানে 94% আসবে, শেষ। তাহলে দেখো আমি আবার বলতেছি, তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিকতা কত পার্সেন্ট? সে খাইতে চাইছিল 100 গ্রাম, আছে কত গ্রাম? যখন তাপমাত্রা 20-এ চলে আসছে তখন কি সে আর 100 গ্রাম খাইতে চায় না 95 গ্রাম খাইতে চায়? তাহলে কিন্তু আছে কত গ্রাম? 90 টা আছে, এটা তো এখন কম মানে ফালাই দেয় নাই। এখন সে খাইতে চায় 95 গ্রাম, আছে আছে হচ্ছে কত? 90 গ্রাম। তাহলে আপেক্ষিকতা মানে কি? যে কতটুকু তার দরকার আর কতটুকু আছে। 95 দিয়ে 90 ভাগ করছে, আপেক্ষিকতা কত পার্সেন্ট চলে আসছে? তাহলে আপেক্ষিকতা কি আগের মতো 90 আছে না 94 গেছে? তাহলে আপেক্ষিকতা কমলো না বাড়লো? তাহলে এটাই বললাম যে তাপমাত্রা কমলে ধারণ ক্ষমতা কমে, কিন্তু আপেক্ষিকতা কি হয়ে গেছে? কথা কি বুঝতে পারছো? তো এটাই তোমার বইয়ের মধ্যে এখানে লেখা ছিল, এই যে আলো বাড়লে তাপমাত্রা বাড়লে আপেক্ষিকতা কমে। আমরা আমরা বলছি কোনটা দিয়া? যে তাপমাত্রা কমলে ধারণ ক্ষমতা কমে কিন্তু আপেক্ষিকতা, তাহলে তাপমাত্রা কমলে আপেক্ষিকতা বাড়ে, তাপমাত্রা বাড়লে আপেক্ষিকতা কি হবে? কমে যাবে, উল্টা। তা আমার বইয়ের মধ্যে এটাই লেখা আছে যে তাপমাত্রা বাড়লে আপেক্ষিকতা কমবে আর কমলে বাড়বে। তাহলে দিন শেষে বুঝার পরে আবার খালি এই লাইনটাই মনে রাখো যে আলো বাড়লে তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়লে আপেক্ষিকতা কমবে, আপেক্ষিকতা কমলে আবার প্রসারণ বাড়বে। মনে রাখবা সবগুলো উপরের দিকে খেলে আপেক্ষিকতা নিচে। ক্লিয়ার স্যার? এটা আর কিছুই দেখানো লাগবে না। আচ্ছা এখন আসো প্রসারণ কেন এখন প্রশ্ন হচ্ছে, এতটুকু বুঝলাম, আলো বাড়লে তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা বাড়লে আপেক্ষিকতা কমে। এখন আপেক্ষিকতা কমলে প্রশোধন কেন বাড়ে? এটা তোমার প্রশ্ন থাকবে না যে আপেক্ষিকতা কি হয়েছে? কমে গেছে, তো প্রশোধন। তোমার যদি ওইটার সাথে ব্যাখ্যা না করে এইটার সাথে ব্যাখ্যা করি তাহলেও তোমার হবে। তাপমাত্রা যখন বেড়ে যায় তখন গাছ মানে সূর্যের আলো বেড়ে গেলে, তাপ বেড়ে গেলে, তুমি বলো একটা পাতিলের মধ্যে পানি আছে, তুমি যদি বেশি বেশি তাপ দাও কি হবে স্যার? পাতিলে পানি থাকবে না, বেশি বেশি করে বাষ্প হয়ে যাবে। তো এইখান থেকে যেটা এটার সাথে এটা মিলানো যায়, তাপমাত্রা বেড়ে গেলে প্রশোধন বেশি বেশি হয়। কথা কি বুঝতে পারছি? এখন তোমার প্রশ্ন থাকবে স্যার তাপমাত্রা বাড়লে আপেক্ষিকতা কমে, এটা বুঝলাম, এটা দিয়ে এটারে বুঝিয়ে দেন যে আপেক্ষিকতা কমলে প্রশোধন কেন বেড়ে যায়? আপেক্ষিকতা কমলে তোমার এটা যদি আমি তোমার দেখাই, খেয়াল করো, এখানে আপেক্ষিকতা কত ছিল? 90, আর এখানে ছিল 94। এখন যখন 94 তখন সে খাইতে চাইছে কত গ্রাম? আর যখন 90 তখন সে খাইতে চাইছে কত গ্রাম? কখন বেশি খাইতে চায়? যখন আপেক্ষিকতা 90 তখন সে বেশি খাইতে চাইতেছে। কথা কি বোঝা যাইতেছে? বেশি খাইতে চাইলে বেশি বেশি করে পানি গ্রহণ করবে। আমি কি বুঝতে পারছি? তাহলে এটাতে আপেক্ষিকতা কম না বেশি? কিন্তু খাইতে চাইতেছে কত? 100। তাহলে আপেক্ষিকতা এখান থেকে এটাই লেখা আছে যে আপেক্ষিকতা কম, তখন বেশি খাইতে চায়, আর বেশি খাইতে চাওয়ার কারণে কি করতে স্যার? পরিবেশ থেকে বেশি বেশি করে পানি নিয়ে যাইতেছে। কথা কি বুঝতে চাইছে? আরো সহজ কথায় তোমার যদি কেউ প্রশ্ন করে, ওই দিন বোধহয় একবার বলছিলাম যে একই তাপমাত্রায় কক্সবাজার আর ঢাকা কোন জায়গার মধ্যে অস্বস্তি ফিল হবে? কক্সবাজারে। কেন আমি বলি কক্সবাজার আপেক্ষিকতা সবসময় বেশি বেশি থাকে? কারণ কক্সবাজার কি আছে? পানি আছে, একটা সমুদ্র সৈকত আছে, পানির অভাব নাই। তো
তোমার ধরো ওর পানি দরকার 100 গ্রাম, সে কি করে পুরো 100 গ্রাম নিয়ে রাখা দেয়, কারণ পানি তো আছে। যার কারণে তুমি যদি কোনোদিন ঘামাও, তোমার ঘাম আর পরিবেশ নিয়ে যায় না। কিন্তু ঢাকাতে দেখা গেছে তুমি প্রচুর ঘামাবা, কারণ প্রচুর গরম, কিন্তু ঘামাইলে কোনো অস্বস্তি ফিল হবে না। কেন? কারণ তুমি সাথে ঘামাবা, সাথে সাথে ঘাম ওই কে পরিবেশ নিয়ে চলে যাবে, কারণ সেখানে আপনি কি ধরো 70%, তাহলে তার দরকার 100 গ্রাম, আছে কত গ্রাম? 70, তাহলে আরো 30 গ্রাম কি করবে? মানুষের গায়ের মধ্যে ঘামাবো, এগুলো নিয়ে চলে যাবে। কথা বুঝতে পারছি? এই জন্য আপেক্ষিকতা কম মানে কি, তার মধ্যে পানি কম আছে, তেমন সে আরো পানি নিতে চাইবে। আর আপেক্ষিকতা বেশি মানে কি, 100% হলে সে কি আর পানি নিতে চাইবে? তোমার পেট যদি একবার ফুল ভর্তি থাকে, তোমার যদি বলে খাও খাও খাও, তুমি খাবা জীবনে? পেট খালি থাকলে না তুমি খাবা, ওইটাই। আচ্ছা গেল। আর এখানে এসে আরেকটা জিনিস রাখ দাও, যে ব্লু লাইট পত্র খোলা ত্বরণের থেকে, এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম, এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22 আসছিল। আচ্ছা এবার আসো তাপমাত্রা। কি মাত্রা? আর কি তাপমাত্রা পড়ানো লাগবে না, ওইটার সাথে একটা কানেকশন আছে, আমরা 4টা একসাথে পড়ে ফেলছি। তাহলে খালি ডাক দাও। ওই যে আমি যে বলছিলাম ধারণ ক্ষমতা কমে বাড়ে, বলছিলাম তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা বাড়ে, তাপমাত্রা কমলে কমে। আর আপেক্ষিক আর্দ্রতা এমন না, উল্টা উল্টা। এটা লেখা আছে, দেখো যে তাপ বাড়লে বায়ুমণ্ডলের ধারণ ক্ষমতা বাড়ে। তাহলে বারে বারে শব্দটা গোল লাগবে, মিলছে কিনা স্যার? ধারণ ক্ষমতা বাড়ে। আমি তোমার বুঝে দিচ্ছি, আমি হুদাই তোমার মুখস্থ করতে বলতেছিলাম, কিন্তু তোমরা একদম ফুল বুঝে দিচ্ছি। আর তখন আপেক্ষিক আর্দ্রতা কি হয়ে যায়? কমে যায়। তাহলে ওইটাও পারলে ওই তীর চিহ্নের সাথে লিখে রাখতে পারো তুমি যদি চাও। তাহলে এখানে একদম পরিষ্কার করে, আমি তো কয়টা লিখছিলাম স্যার? আলো, একটা হচ্ছে আলো। আলো হইলে তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা পর কি আছে? আপেক্ষিক আর্দ্রতা। আর লাস্টে কি আছে? প্রসারণ। তো সবগুলো উপরের দিকে, তাই না? উপরের দিকে তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা বাড়লে আর ধারণ ক্ষমতা বাড়ে, ধারণ ক্ষমতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমে, আর আপেক্ষিক আর্দ্রতা কমলে প্রসারণ বাড়ে। সব উপরের দিকে, খালি কোনটা নিচের দিকে স্যার? আপেক্ষিক আর্দ্রতা নিচের দিকে। মনে থাকবে স্যার? তাহলে 5টা একসাথে মনে রাখবা। তা আলো বাড়লে তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা বাড়ে, ধারণ ক্ষমতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমে, আপেক্ষিক আর্দ্রতা কমলে প্রসারণ বাড়ে। এবার সিরিয়ালে মনে রাখলে আর কোনোদিন ভুল হবে না। ওকে, নেক্সট আসো। আচ্ছা, তো আর আর্দ্রতা কমে যায়, আর আর্দ্রতা কমে গেলে বায়ুমণ্ডলে অধিক পরিমাণ জলীয় বাষ্প কি করতে পারে স্যার? মানে আর্দ্রতা কম, মানে তার মধ্যে পানি কম আছে, তখন সে বেশি বেশি পানি শোষণ করে। এগুলো দাগানোর দরকার নেই। তোমার পরীক্ষার মধ্যে এই মেইন কথাটা ঠিক রাখবা, একদম প্রথম লাইনে এটাই লিখবা, যে তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা বাড়ে, ধারণ ক্ষমতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমে, কি প্রসারণ বাড়ে। এই কথা ঠিক রাখবা। এরপরে ভিতরে যেমন ক্রিকেট খেলা, ফুটবল খেলা দিয়ে পারলে ব্যাখ্যা করে দিয়ে এসে পারো, সমস্যা নাই। কিন্তু মেইন কথাটা যদি ভুল লিখে ফেলো, তাপমাত্রা বাড়লে প্রসারণ কমে, তো ফার্স্টে ভুল লেখছো, তোমার কি আর অ্যান্সার নাম্বার দিবে? আচ্ছা এবার আসো আপেক্ষিক আর্দ্রতা। তো সেম লেখাগুলো আবার, এই যে আর্দ্রতা হ্রাস পাইলে গোল দাগ দাও বৃদ্ধি পায়, আর কমে নিচে দাগ দাও কমলে বেড়ে যায়। এগুলা দেওয়ার সময় দেখো আমি সিস্টেম কি করছি, দেখো আমি কি সবগুলোই গোল দাগ দিছি? না। কেন গোল দাগ দিছি না? কারণ আছে। তুমি যখন চারটাই গোল দাগ দিবা, তখন তুমি ধরতে পারবো না যে কোনটা কিসের জন্য। আমি এটা গোল দাগ দিছি, এটা গোল দাগ দিছি, তার মানে কি হ্রাস পাইলে কি হয়? বেড়ে যায়। এটা নিচে দাগ দিছি, এটা নিচে দাগ দিছি, তার মানে কমে গেলে কি হয়ে যায়? বেড়ে যায়। কথা কি বুঝতে পারতেছ? দুইটাতে একই লিখছে, তাই না? এটা কি আমি ভাবছি হ্রাস, বা এখানে লেখছে বৃদ্ধি, আর এখানে বৃদ্ধি, এখানে দিছে হ্রাস। আর যাই হোক, তো এটা আমরা অলরেডি ব্যাখ্যা করছি না স্যার? তাহলে লাগতেছে না। এবং এটাও দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22 আসছে, তুমি বুঝো এগুলা। তুমি যদি না বুঝে মুখস্থ করো, মনে থাকবে না তোমার এগুলো। আচ্ছা গেল, যেহেতু আমি ব্যাখ্যা করছি তাই আমি এখানে ব্যাখ্যা করতেছি না। এবার আসো বায়ু প্রবাহ। কি প্রবাহ? বায়ু প্রবাহ। আচ্ছা, বায়ু প্রবাহ মানে হচ্ছে বাতাস। বাতাস যদি বেড়ে যায়, কি বেড়ে যায় স্যার? তাহলে হচ্ছে প্রসারণ বাড়ে। কারণ কেন বাতাস বাড়লে প্রসারণ বাড়ে? সিম্পল ভাবে যদি তোমাকে বলি, ধরো একটা গাছ, ওখানে প্রসারণ হয়েছে, প্রসারণ হইলে জলীয় বাষ্পগুলা গাছ থেকে বাইরে হয়ে যাবে না? বাইরে কই যায় জানো? বাইরে এগুলা গাছের আশেপাশে থাকে। কই থাকে স্যার? দূরে যায় না। কিন্তু যদি বিশ্বাস না হয়, তুমি দেখবা একটা নর্মাল গাছ ছাড়া জায়গার মধ্যে দাঁড়ায় চাইও, আর একটা গাছের নিচে দাঁড়ায় চাই, কোন জায়গায় বেশি ঠান্ডা লাগে? গাছের নিচে। কেন জানো? কারণ ওই গাছ থেকে পানিগুলো বাইরে হয়ে গাছের আশেপাশে ঘোরাফেরা করে। আর এটা একটা জলীয় বাষ্প, তো পানি তোমার গায়ে লাগলে ঠান্ডা লাগবে না। তারপর জলীয় বাষ্পগুলা প্রসারণের মাধ্যমে বের হয়ে কই থাকে স্যার? গাছের আশেপাশে। এখন গাছের আশেপাশে থাকার কারণে গাছের আশেপাশে বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে স্যার। পানি বাইরে হয়ে বায়ুমণ্ডলে বেশি বেশি পানি আছে, তা আপেক্ষিক আর্দ্রতা মানে কি পরিমাণ পানি আছে এটাই তো বোঝায়। তো পানিতে বাইরে হইয়া জলীয় আশেপাশে বায়ুমণ্ডলে কি করে রাখবে? সিক্ত করে রাখবে, পানি দিয়ে পরিপূর্ণ করে রাখবে। তাহলে ওখানে কি আর পানি গ্রহণ করতে চাবে ওই জায়গার পরিবেশ? ধরো এখানে অনেকগুলো গাছ আছে, তো এখানকার আপেক্ষিক আর্দ্রতা 70%, কত পার্সেন্ট? পরে গাছ থেকে পানি বাড়িয়েছে, বাড়িয়ে ওখানে পানি বাড়াই দিচ্ছে, বাড়াইয়া 70 জায়গায় কত পার্সেন্ট করে দিচ্ছে? 100 করে দিচ্ছে। এখন কি বায়ুমণ্ডল পানি গ্রহণ করতে চাইবে? চাইবে। এখন কি করা যেতে পারে? একটা ঝড়ো বাতাস যদি আসে,
বাতাস এসে যদি ওই জায়গার ভিজা বাতাসটা ধাক্কা দিয়ে সরাই দেয়, আর ওই জায়গার মধ্যে শুকনা বাতাস এসে দাঁড়ায়, তখন কি শুকনা বাতাস কি আবার ভিজতে চাইবে না? তার জন্য আবার প্রশোধন বাড়বে। এই জন্য বলা হয় ওই যে দেখো উদ্ভিদের প্রশোধন অঙ্গের আশেপাশে বায়ু সাধারণত কি হয়? আর্দ্র। তো আর্দ্র মানে কি? ভিজা বলছিলাম। আর ভিজা মানে কি আপেক্ষিক আর্দ্রতা কম না বেশি? আর আর্দ্রতা মানে তো আপেক্ষিক আর্দ্রতা, তা আর্দ্র হয়। আর এই কারণ এই অঞ্চলে কেন কেন আর্দ্র হয়, কেন ভিজা হয়? কারণ কোষের অভ্যন্তর থেকে যে পানিগুলো নির্গত হয়েছে এগুলো তারা সরাসরি গ্রহণ করে কি হয় বলছে? সম্পৃক্ত। নাম শুনছো? স্যার দরকার তোমার 100 গ্রাম, যদি 100 গ্রামই থাকে ওইটার বলে কি? সম্পৃক্ত। যদি 100 থেকে কম থাকে অসম্পৃক্ত, যদি বেশি থাকে সব তো ফিজিক্সের হিরো। আচ্ছা, তাহলে সম্পৃক্ত মানে ধরো দরকার 100 গ্রাম, আছে 100 গ্রাম, সে কি আর পানি গ্রহণ করতে চাইবে না? এখন যদি একটা বাতাস আসে, বাতাস ধাক্কা দিয়ে সম্পৃক্ত বায়ুটা সরাই দিবে, তখন এখানে কে দখল করবে জায়গাটা? অসম্পৃক্ত বায়ু। তখন আবার প্রশোধন শুরু হবে। ফলে ক্রমান্বয়ে প্রশোধনের হার হ্রাস ঘটে, কারণ সম্পৃক্ত মানে তোমার পেট একেবারে ভর্তি, তোমার আর দরকার নেই। এখন প্রবাহিত বায়ু পাতার নিকট হতে অধিক আর্দ্র বায়ুরে কি করে নিয়ে যায়? প্রবাহিত করে দূরে নিয়ে চলে যায়। ফলে ওই স্থানটা কোন বায়ু দিয়া পরিপূর্ণ হয়? কম আর্দ্র বায়ু। এই শব্দটা থাকবে। তাহলে যখন বায়ু প্রবাহ আসবে তখন ভিজা বায়ুটা সরাইয়া শুকনো বায়ু এখানে চলে আসবে। আর কম আর্দ্র বায়ু আবার কি করবে স্যার? ওই কোষের বা গাছের পাতার পানিগুলো কি করবে? জলীয় বাষ্প আকারে নিয়ে যাবে। আচ্ছা, তো প্রশোধন বেড়ে যায়। দিন শেষে এটাই মনে রাখো যে বায়ু প্রবাহ আর প্রশোধন শব্দটা দাগ দাও, বাড়িয়ে শব্দটা গোল দাগ দাও। এই দুইটা শব্দ গোল দাগ দিয়ে রাখ, অথবা অন্যভাবে লিখে রাখতে পারো। এটার এখানে একটা উপরের দিকে তীর চিহ্ন দাও, এইভাবে একটা তীর চিহ্ন দাও, প্রশোধন লেখো, প্রশোধন লিখে ওইটা উপরের দিকে তীর চিহ্ন দাও। তার মানে বায়ু প্রবাহ বাড়লে প্রশোধন বাড়ে, আর বায়ু প্রবাহ কমলে প্রশোধন কমে। এবার আসো, হয়েছে এটা? এবার হচ্ছে আবহাওয়া মন্ডলের চাপ। কি চাপ স্যার? আবহাওয়া মন্ডলের চাপ। তো এখানে এসে একটা কথা বলছে, আবহাওয়া মন্ডলের চাপ মানে হচ্ছে বায়ুমণ্ডলে কি পরিমাণ বায়ু আছে। পানি কি পরিমাণ আছে ওইটা না, কি পরিমাণ বায়ু আছে। বায়ুর পরিমাণের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের প্রশ্ন কমতে পারে বাড়তে পারে। এখন ধরো বায়ুমণ্ডলে প্রচুর বায়ু, তার মানে চাপ কম থাকবে না বেশি থাকবে? বেশি। বায়ু বেশি থাকলে বায়ুমণ্ডলে চাপ দিবে না। আবার ধরো বায়ু কম, তাহলে চাপ কি দিবে? কম। যেমন পাহাড়ে গেলে বায়ু কমে যায়, তখন সেখানে চাপ কম অনুভূত হয়। এবং পাহাড়ে গেলে যেমন নাক মুখ দিয়ে রক্ত বার হয়, এটা জানো কেন? জানো? কারণ আমাদের শরীরের অভ্যন্তরে রক্তের একটা চাপ আছে না নাই? আছে। আবার আমাদের পরিবেশের মধ্যে একটা চাপ আছে না নাই? এখন আছে। দুইটা যে সমান, এটা জানো? প্রায় সমান। সমান না হলে তো আমার নাক দিয়ে রক্ত বাইরে হয়ে যেত, অথবা বাতাস আমার নাক দিয়ে ঢুকে যেত, তাই না? আমরা ইচ্ছা না করলে কি বাতাস ঢুকে আমাদের নাক দিয়া? কিন্তু যখন হচ্ছে তুমি পাহাড়ে যাবা, তখন ওখানে তোমরা জানো যে বায়ুমণ্ডলে 4টা স্তর, তাই না? কি কি? ফার্স্টেরটার নাম কি? টপমণ্ডল, তারপরে স্ট্রাটামণ্ডল, তারপরে মেজোমণ্ডল, আর লাস্টেরটা কি? লাস্টের আয়নোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার কোনটার কয় তাহলে? ওইটার মধ্যে আয়নোস্ফিয়ার। আচ্ছা, যাই হোক। তাহলে দেখো যখন হচ্ছে আমরা উপরের দিকে, যত উপরের দিকে উঠি, উপরের দিকে উঠলে ধীরে ধীরে কিন্তু আমাদের বায়ুমণ্ডলের বায়ুর পরিমাণ কমে যায়। আর বায়ুর পরিমাণ কমলে চাপ কমবে না বাড়বে? চাপ কমে যায়। তো চাপ কমে গেলে বাইরে চাপ কম, আর তোমার দেহের রক্তের চাপ যা আছে তাই আছে। যেমন তোমার দেহের রক্তের চাপ বেড়ে গেলেও বেড়ে যায় না, মানে যা আছে তাই। আর বাইরে বায়ুমণ্ডলের চাপ কমে গেছে, তো আমরা কি জানি? ব্যাপন প্রক্রিয়ার অনুসারে বেশি থেকে কই যাবে? কমে। যার কারণে রক্ত তোমার দেহ থেকে বাইরে হয়ে বাইরে চলে যেতেছে। নাক দিয়ে যত ছিদ্র হতো সব ছিদ্র রক্ত বাইরে হওয়া শুরু হয়ে যায়। আচ্ছা, দেন আসো তাহলে এখন এটা দিয়ে ব্যাখ্যা করি। আবহাওয়া মণ্ডলের চাপ কমার কারণে কম তাপে পানি বাষ্পে পরিণত হয়। কি কইছে কিছু বুঝছো? আচ্ছা, দাগ দাও আগে। চাপ কমার কারণে কম তাপে পানি বাষ্পে পরিণত হয়। কম তাপে শব্দ দাগ দাও। আর দাগ দাও প্রশোধনের হার বেড়ে যায়। তার মানে কি বুঝলাম? চাপ কমলে প্রশোধন বাড়ে, তার মানে এটা আবার উল্টা। তার মানে চাপ কম, এটা হচ্ছে নিচের দিকে তীর চিহ্ন দাও, তীর চিহ্ন দিয়ে লেখা প্রশোধন বাড়ে। তার মানে এটা কি আগের মতো না উল্টা? উল্টা। কাঠটার মতো, আপেক্ষিক আর্দ্রতার মতো। তার মানে দুইটা পাইছি উল্টার, বাকি সব হচ্ছে একরকম। বাকি সবগুলোর ক্ষেত্রে বাড়লে বাড়ে, কমলে কমে। খালি এই দুইটার জন্য। কার কার জন্য? আবহাওয়া মণ্ডলের চাপ, আর কার জন্য ছিল? আপেক্ষিক আর্দ্রতার জন্য। এই দুইটার ক্ষেত্রে কমলে বাড়ে, বাড়লে কমে। বলে এটা ব্যাখ্যা করবেন না? আসুন ব্যাখ্যা করি। এটা ব্যাখ্যা করতে হলে কই যাওয়া লাগবে জানেন? বলেন তো কই যেতে হবে? ওই যে তোমরা সবাই কেমিস্ট্রি প্রথম পত্রের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বসো, P1 ইকুয়াল টু P2 করছো না? আমরা এটা ভাঙে 3টা সূত্র বানাইছো, তাই তো? P1 হইলে কার সূত্র? বয়েলের সূত্র, তাই না? তারপর হচ্ছে P1/T1 হইলে কার সূত্র? আর P1/T1 হলে রেনল্ডস সূত্র, তাই তো? এখন আসো খেয়াল করো, আমি যদি তোমাকে ফার্স্টে লিখি যে P1B1 সমান সমান P2B2, এটা লিখলাম। তো এটা কি সমানুপাতিক সম্পর্ক নাকি ব্যস্তানুপাতিক সম্পর্ক?
গুণ থাকলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সহজ কথা আমি যদি বলি, এর চাপ ধরো হচ্ছে 10, আর তোমার হচ্ছে যে আয়তন ধরো 10, তাহলে কত আসবে মানটা? 100। ওকে, এখন আমি এই চাপ 10-এর জায়গায় দিয়ে দিলাম 5, কত দিলাম? তাহলে আয়তন এখন কত দেওয়া লাগবে স্যার? সমান 100 বানাইতে হইলে 20। তার মানে দেখো এটা কত হইলো এখন? 100। তাহলে কি হইলো দেখো, আমি 10-এর জায়গায় 5 দিছি, কমাইছি না বাড়াইছি? কিন্তু ওইটা এবার 10-এর জায়গায় 5 দিছি না 20 দিছি? তো কমাইছি না বাড়াইছি? তার মানে একটা কমলে আর একটা কি হয়ে গেছে? বেড়ে গেছে। তো একটা কমলে একটা বাড়ে, এটা কি একই সম্পর্ক না উল্টা সম্পর্ক? তাহলে এটা আমরা ব্যস্তানুপাতিক বলি। কিন্তু যেটা হচ্ছে P1 বাই কি স্যার? T1, ওইটার ক্ষেত্রে P1 বাই T1 আর হচ্ছে ধরো P2 বাই T2, এটা ক্ষেত্রে খেয়াল করো, ধরো P1টার মান হচ্ছে 100 আর T1 এর মান হচ্ছে 10, তাহলে ভাগ করলে কত আসবে? 10। এখন P2 রে আমি হচ্ছে 100 বানাইলাম না, ধরো 50 বানাই দিচ্ছি, তাহলে এখন আমি 10 বানাই, তাহলে নিচে কত দেওয়া লাগবে? 5, 5 10 কত আসবে? 50। তাহলে দেখো এটা 100টা কত হয়ে গেছে? 50। তাহলে এটা 10-এরটা কত হয়ে গেছে? 5। দুইটাই কমে গেল না স্যার? তাহলে এটা কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। এখন আমার ওখানে কোনটা লাগবে? আমার বইয়ে লাগবে কোনটা? আমার বইয়ে কোনটা বলছে স্যার? দেখো চাপ কমার কারণে কম তাপে, তাহলে চাপ আর কারে লাগবে? আমারে তাপের লাগবে। তো চাপ আর তাপ কোনটার মধ্যে আছে? এই যে P1 আর T1, P1 T1 না? এখন তুমি চিন্তা করো, এতক্ষণ চাপ ছিল কত? 100, কারণ আমি চাপ কত কমাই দিচ্ছি স্যার? তাহলে যখন হচ্ছে আমার চাপ কমে গেছে, এখন তাপ ছিল কত স্যার? 10, এখন তাপও কত হয়ে গেছে? 5। তো চাপ যখন কমছে, তাপ কি কমছে না? এই কথা কিন্তু লেখছে যে চাপ কমলে তাপও কম লাগে। আবার চাপ যখন কমে যায় তখন তাপ কি বাড়ানো লাগে না? তাপ কম হইলে চলে। একই মান দেখো দুইটার ক্ষেত্রে, ধরো এই মানটা হইলে আমার এখানে ধরো প্রশোধনের হার 10, ঠিক এই মানটা হইলে প্রশোধনের হার কত আসতেছে? 10ই আসতেছে। মানে কি কোনো চেঞ্জ আসছে? কিন্তু ওই দুইটা মানের ক্ষেত্রে চেঞ্জ করছি আমরা, কিন্তু এই মেইন যে মানটা, ওইটা কি চেঞ্জ হয়েছে না? তার মানে আমরা চাপ যখন কম হবে তখন কম তাপ দিলেও তুমি প্রশোধন বাড়াইতে পারবা। যদি আমরা জানি তাপমাত্রা কমাইলে প্রশোধন কমে, বুঝছি না? আর তাপমাত্রা বাড়াইলে প্রশোধন বাড়ে। কিন্তু পরিবেশের চাপ যদি কম হয় তখন তাপ কম হইলেও চলে। আবার বুঝতে পারছো কানেকশনটা কোন জায়গায়? তোমার এটাই মনে রাখা লাগবে, চাপ কমাইলে অল্প তাপ দিলেও প্রশোধন বেড়ে যাবে। যদি আমরা জানি তাপ কমাইলে প্রশোধন কমার কথা, কিন্তু যদি চাপ কম থাকে তার সাথে এখন তাপ কম হইলেও প্রশোধন বেড়ে যায়। যাই হোক, একইভাবে চাপ বাড়ালে প্রশোধন কমে যায়। এই হচ্ছে মূল কথা। অথচ এই পুরোটা আমি হয়তো 5 মিনিটে পড়াইতে পারতাম, খালি বলতে পারতাম যে এটা বাড়লে এটা কম, এটা বাড়লে এটা কম। এগুলা পড়াবে কোথায় জানো? মানে এই সিস্টেমে, ওই যে তোমরা যখন অ্যাডমিশনের জন্য পড়বা তখন খালি বইলা দিবে এটাই। কিন্তু এখন তোমার বুঝা পড়ার সময়, এখন তোমার হিউজ পরিমাণ টাইম আছে, এখন বুঝা পড়ো, তখন আর পড়াও লাগবে না কোনো জায়গায়। তোমরা অ্যাডমিশনের সময় ক্লাস করো না? আমার কাছে উন্মেষে ফুল কোর্স কিনা ছিল, একটা ক্লাসও করিনি। মানে কোর্স একদম পুরোটা কিনে ছিল পরীক্ষা দিতে। কারণ স্যার আমার পড়ার টপিক নেই, আমি হুদেই কি মোবাইলটা নিয়ে বসে থাকবো? আমার তো দরকার নাই। হ্যাঁ, পড়ছি কোনটা? ওই জিকে নিয়ে বসে থাকতাম, তাও স্যার কতক্ষণ টেবিলে বসতাম, কতক্ষণ খাটের উপর যাইতাম, কতক্ষণ এই কাজ এইদিকে কাজ কতক্ষণ মতো, ওই যে করতে করতে আধা ঘন্টা পরে ঘুমাই দিতাম, ক্লাস চলতে থাকতো। অনলাইনে আমাদের সময় ক্লাস সব অনলাইন হয়েছে, তো আমরাই তো অনলাইন শুরু করছি বলতে গেলে একদম পুরা। কিন্তু আমরা ক্লাস করিনি, কারণ আমাদের সিলেবাস আগে থেকে কভার করা ছিল। তো তোমরা যদি এখন ভালো করে পড়াশোনা করো, একদম পুরা ব্যাখ্যা অনুসারে পড়ো, একটু টাইম লাগবে বেশি, তখন ওই অ্যাডমিশন সময় যায় দেখবা সবাই তখন কান্নাকাটি করতেছে, এর মাথাতে কিছু ঢুকবে না, তুমি তখন খুব আরামে থাকবা। মানে এত বিন্দাস যাবে লাইফ কাটাবা, অ্যাডমিশন তুমি কল্পনা করতে পারবে না। খালি কি করবা? বই পড়বা, যায় পরীক্ষা দিবা, বই পড়বা, পরীক্ষা দিবা। আর তোমার পোলাপানে বই শেষে ক্লাস করবে, এরপরে নিজে বই পড়বে, এরপরে দেখবে পড়ার টাইম পাবে না, পরীক্ষা দিয়ে লাড্ডু মার্কা নাম্বার পাবে। আচ্ছা আসেন পড়ো, মাটিস্থ পানি কি পানি? তাহলে এই পানিটা কি মাটির পানি না গাছের পানি বলছে? মাটির পানি। তো মাটিস্থ পানি বলতে মাটিতে পানি পরিমাণ বেশি রাখলে, এখন মাটির যদি পানি বেশি থাকে তাহলে গাছ কি করবে? বেশি বেশি পানি শোষণ করবে। হ্যাঁ, তাহলে মাটিতে পানি পরিমাণ বেশি থাকলে উদ্ভিদ মাটি থেকে পানি গ্রহণ করবে বেশি, আর পানি যদি বেশি বেশি গ্রহণ করলে গাছ থেকে বেশি বেশি বাইর হয়ে যাবে। তাহলে মাটিতে পানি বেশি থাকলে গ্রহণ করে বেশি, প্রশোধন হারও বেড়ে যায় একদম। নেক্সট আসো, অভ্যন্তরীণ প্রভাব। কি প্রভাব স্যার? তার মানে এগুলো সব গাছের নিজের প্রভাব, তাই তো? এক নম্বর পয়েন্ট হচ্ছে মূল বিটপ অনুপাত। কি অনুপাত? মূল বিটপ অনুপাত বলতে কি বোঝায়? মানে গাছের শিকড়, আর বিটপ মানে কি বোঝায়? ওই যে মানে ওই যে তোমরা বিটপ বোধ পড়ছিলে এসএসসিতে, ফুল ফুল নিয়ে কিছু একটা সংজ্ঞা ছিল, যেখানে বিটপ মানে বলতে দিয়েছে গাছের কচি পাতা, মানে গাছের নতুন পাতা কয়টা আছে, বা আরো সহজ কথায় যে প্রশোধন করতে পারে এরকম পাতা কয়টা আছে। এখন তুমি চিন্তা করো, গাছের শিকড় কম, পাতা বেশি, লাভ আছে? বলে স্যার পাতা বেশি থাকলে প্রশোধন বেড়ে যাবে, বেশি বেশি পানি বের হবে। শিকড় তো কম স্যার, বেশি পানি বের হলে গাছ বেশি পানি শোষণ করবে না। গাছ যদি গোড়া দিয়ে পানি শোষণ নাই করে, পাতা দিয়ে বেশি পানি বের হইতে পারবে? আবার ধরো গাছের শিকড় এতগুলা, কিন্তু গাছের পাতা নাই একটা, তো শিকড় দিয়ে পানি শোষণ করবে, পানি কি আর বাইরে হবে? তাহলে কি হওয়া লাগবে?
শিকড়ও বেশি থাকা লাগবে, পাতাও বেশি থাকা লাগবে। তার মানে অনুপাতটা প্রায় যদি একের কাছাকাছি থাকে, দুইটা সেম সেম থাকে, তখন প্রশোধন বাড়ে। তো এটাই বলছে যে আনুপাতিক হারে মূলের পরিমাণ কম হলে উদ্ভিদের মাটি হতে পানির পরিমাণ কি কমে যাবে। মূল কম, পানি কি বেশি শোষণ করতে পারবে? প্রশোধন হার কমে যায়, দাগাইও না। অর্থাৎ প্রশোধন অঞ্চল অপেক্ষা শোষণ অঞ্চল কম হলে প্রশোধন হার কি পায়? হ্রাস পায়। দুইটাই সেম হইতে হবে, শোষণ অঞ্চলও বেশি হইতে হবে, প্রশোধন অঞ্চলও বেশি হইতে হবে। প্রশোধন অঞ্চল বলতে কি বোঝায়? পাতা। প্রশোধন অঞ্চল মানে কি বোঝায়? পাতা, কারণ পাতা দিয়ে তো কি হয়? প্রশোধন হয়। শোষণ অঞ্চল বলতে কি বোঝায়? গাছের মূল। তো দুইটাই যদি সমান সমান থাকে তখনই প্রশোধন বাড়বে, কিন্তু একটা কমে গেছে একটা বেড়ে গেছে তখন লাভ হবে না। আবার আসলে পাতার আয়তন সংখ্যা, এটা সিম্পল বোঝায়। পাতা বেশি হইলে প্রশোধন, পাতার সংখ্যা বেশি হইলে প্রশোধন। পাতা যদি আকার এত বড় হয় কচু পাতার মতো তাহলে প্রশোধন বাড়বে, আর যদি ওই যে তেঁতুল পাতার মতো ছোট ছোট পাতা হয় তাহলে প্রশোধন কমবে, ওই রকম আর কি। তো এগুলা বুঝো স্যার, নিজে বুঝো। তো বেশি শব্দটা দাগ দাও, বেশি শব্দটা দাগ দাও। বাংলা লিঙ্ক না, আবার বাংলা লিঙ্কটাই বেশি বেশি, এভরিবডি খুশি খুশি। ফালতু একটা সিম কোম্পানি, তাই না? এটা যদি কিনে একটু কথা বলে দেখো, মানে এত বাজে বাজে অফার। সবচেয়ে ভালো অফার কোনটায়? এয়ারটেলে বোধ হয়, তাই না? আচ্ছা, তারপর সব পাতার গঠন কি গঠন? আমরা জানি পাতার গ্রাউন্ড টিস্যু কি বলে জানো? মেসোফিল টিস্যু। মেসোফিল। এখন মেসোফিল টিস্যুর মধ্যে মনে আছে পাতার মধ্যে কয় ধরনের কোষ থাকে? দুই ধরনের। কি কি? প্যারেনকাইমা কোষ, আর একটা ছিল স্পঞ্জি প্যারেনকাইমা। ঠিক আছে, হইছে। একটা ছিল স্পঞ্জি প্যারেনকাইমা, একটা ছিল পেলিসেড প্যারেনকাইমা। ওই দুটোর উপর ডিপেন্ড করে প্রশোধন কম করতে পারে বাড়তে পারে। তো এখানে এসে এই যে দাগ দাও, পাতলা কিউটিকল। আমরা গতকালকে পড়ছিলাম কিউটিকল পাতলা, পাতলা কোষ প্রাচীর, কোষের যে কোষ প্রাচীর ওটা পাতলা। দেন স্পঞ্জি শব্দটা দাগ দাও, দাগ দাও উন্মুক্ত পত্রন্ধ্র। এগুলা হইলে দাগ দাও বেশি, বেশি শব্দটা বলতে দাগ দাও, প্রশোধন বেড়ে যায়। এখন স্যার কিউটিকল মানে কি? পাতার আবরণ না? আবরণ পাতলা হইলে কি পানি বেশি বাইর হবে? কোষ প্রাচীর পাতলা হইলেও পানি বেশি বাইর হয়ে যাবে। স্পঞ্জি, আমরা জানি পাতার মধ্যে কয় ধরনের কোষ থাকে? দুই ধরনের। ছবি আছে কিনা এখানে? আচ্ছা, এটা অষ্টম অধ্যায়ে আমরা পড়াইছিলাম। তো স্পঞ্জি কোষগুলো দেখতে কেমন হয় জানো? স্পঞ্জি কোষগুলো হচ্ছে দেখতে, আমি দেখাই তোমাকে, গোল গোল টাইপের হয়, তাই না স্যার? এবং কি ঘন ঘন হয়ে থাকে না, একটু ফাঁকা ফাঁকা হয়ে থাকে? ফাঁকা ফাঁকা হয়ে থাকে। তো স্পঞ্জি কোষ থাকলে যেটা হয়, পানি কোষের ফাঁক দিয়ে বাইর হয়ে যায়। কথা বুঝতে পারছো? আরেকটা কোষ আছে, ওইটা আমরা বলি পেলিসেড কোষ। কি কোষ স্যার? পেলিসেড কোষগুলো এরকম লম্বা লম্বা হয়। কেমন হয় স্যার? এবং কোনো ফাঁকা থাকে না, একদম ঘন হয়ে থাকে। তো এটার মাঝখান থেকে পানি বাইর হইতে পারবে? তাহলে পেলিসেড দিয়ে পানি কম বাইর হয়, স্পঞ্জি দিয়ে পানি বেশি বাইর হয়। আর উন্মুক্ত পত্রন্ড, পত্রন্ড উন্মুক্ত মানে পত্রন্ড খোলা, পত্র খোলা থাকলে তো পানি বাইরে হবে, এটা আমরা সবাই জানি। আর উল্টাটা দাগ দাও, পুরো কিউটিকল অধিক পেলিসেড কোষ। এই যে পেলিসেড আসছে, পেলিসেডের পাশে স্টার দাও, স্পঞ্জি পাশে স্টার দাও, এই দুটো ভুল করো তোমরা। আর পত্রন্ড গর্ভস্থিত, পত্রন্ড গর্ভস্থিত মানে কি প্রেগনেন্ট? না, গর্ভস্থিত মানে বোঝা হচ্ছে পত্রন্ড বন্ধ। কি বোঝায়? মানে ওই উন্মুক্ত বিপরীত শব্দ আর কি। এটা গর্ভস্থিত কি লিখছে? লাগবে পত্রন্ড বন্ধ লেখলেই পারতো। গর্ভস্থিত, গর্ভস্থিত মানে হচ্ছে লুকাইয়া আছে, ভিতরের দিকে লুকাইয়া আছে। ওকে, গেল। এগুলো থাকলে প্রশ্ন কমে না বাড়ে? কমে। এবার আসো নেক্সট পয়েন্ট, মেসোফিল টিস্যুতে পানি পরিমাণ। স্যার এইটা পাশে স্টার দাও, এটা আসলে আবার ভুল করো না। এর আগে একটা পয়েন্ট ছিল মাটিস্থ পানি, আর এটা কি পানি? মাটিস্থ পানি না মেসোফিল পানি? মেসোফিল কার কোষ? পাতারই কোষ, উদ্ভিদের একটা কোষ। তার মানে এটা কি অভ্যন্তরীণ না বাহ্যিক? তাহলে এটা অভ্যন্তরীণ। বাহ্যিক কে কইলো তাহলে? কে জানি? বাহ্যিক হচ্ছে মাটির পানি, আর এটা কার পানি? গাছের নিজের পানি। তাহলে এটা কি প্রভাব? অভ্যন্তরীণ প্রভাব। আচ্ছা, তো পানি পরিমাণ বেশি হলে বেশি বেশি পানি বের হবে, তাহলে বুঝি বেশি হলে প্রশোধন বাড়ে। এগুলো সহজ। ঝামেলা লাগে কোনগুলো নিয়ে? ওই যে আপেক্ষিক আর্দ্রতা, আবার তাপমাত্রা, ওইগুলো নিয়ে ঝামেলা লাগে। আর একটা জীবন শক্তি, বুঝো বুড়া গাছ আর হচ্ছে একটা জোয়ান গাছ, দুইটার মধ্যে বুড়া গাছ থেকে এই বেচার থেকে পানি বেরোলে মরিয়ে যাবে, তো এটা থেকে পানি কম কম বাইর হয়। আর যে জোয়ান গাছের পাতাও তত্তাজা থাকে, পানি বেশি শোষণ করে, বেশি খায়, বেশি বেশি বাইর হয়। তো এটাই যে সুস্থ সবল, এটার প্রশোধন বেশি। দেন প্রশোধনের উপকারিতার অপকারিতা, ডাব্লিউ লেখে গোল দাগ দাও। যদি আমি হইলে প্রশ্ন করতাম না, বাট আমি যে বলছিলাম বয়স্ক স্যারের প্রশ্ন বেশি পছন্দ করে, ওনাদের পছন্দের প্রশ্ন এগুলা, যে সালোক সংশ্লেষণের গুরুত্ব লেখো, শ্বসনের গুরুত্ব লেখো, লবণ পরিশোধনের গুরুত্ব লেখো, প্রশোধনের গুরুত্ব লেখো, তখন তোমার এগুলো লেখা লাগবে। ঠিক আছে? তো এখানে এসে আমি খালি একটা এমসিকিউর জন্য একটা জিনিস দেখাবো, আর বাকিগুলো নিজেরাই পারবেন। পয়েন্ট এটা আমি কারোরই পড়াই না জীবন, আমি বলি এটা পড়ে নেওয়ার জন্য, কারণ এটার মধ্যে এমসিকিউর জন্য দাগানোর কিছুই নাই। তাই এমসিকিউর জন্য দাগানো না থাকলে আমি বসে বসে রিডিং করবো, বসে বসে আমার কাছে আছে কোনো আসবে রিটেনে, তখন তুমি এগুলো লিখতে হবে সবগুলো। পয়েন্টগুলো লাগবে। ভিতরে রবীন্দ্রনাথের গল্প লিখে দিয়েছে, সমস্যা নেই, মেইন পয়েন্ট ঠিক রাখা লাগবে, পয়েন্টগুলো লিখবা। আচ্ছা, তো এখান থেকে আমাদের এটা লাগবে, যখন হচ্ছে অতিরিক্ত পরিমাণ গাছ থেকে পানি বের হয়ে যায়, মানে প্রশোধন বেশি হয়ে যায়, তখন কি হয়? যেমন হচ্ছে মানুষ, তোমার দেহ থেকে যদি বেশি বেশি পানি বের হয়ে যায়, তখন তুমি দুর্বল হয়ে যাও না? গাছ থেকে যখন বেশি পরিমাণ পানি হয়ে যায়, তখন গাছ নিস্তেজ হয়ে যায়,
তখন এই প্রক্রিয়ার বলে উইল্টিং। এটা পাশে স্টার দাও। তাহলে প্রশোধন প্রক্রিয়ায় গাছ যখন নিস্তেজ হয়ে যায় ওটা কি বলে? উইল্টিং। নেক্সট চলে আসো। আচ্ছা, এখানে একটা চক আছে, এই চকটার মধ্যে আসো। প্রশোধন আর বাষ্পীভবনের মধ্যে পার্থক্য। কার মধ্যে পার্থক্য? তো প্রশোধন আমরা এতক্ষণ পড়লাম। বাষ্পীভবন জিনিসটা কি? বাষ্পীভবন মানে পানি বাষ্প হয়ে যাওয়া। তো প্রশোধনে তো পানি কি হয়? বাষ্প হয়, কিন্তু তার প্রতিটার মধ্যে একটা তফাৎ আছে। প্রশোধন দেখতে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, আর বাষ্পীভবন একটা ভৌত প্রক্রিয়া। একটা হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, আর একটা বলছে মানে কি শারীরবৃত্তীয়, তো মানে আমরা বুঝি ফিজিওলজি, অধ্যায়ের নামে তো প্ল্যান্ট ফিজিওলজি, তাই তো? এটা কই ঘটে? শরীরে ঘটে, মানে জীবের মধ্যে ঘটে। কিন্তু বাষ্পীভবন একটা ভৌত প্রক্রিয়া। শারীরবৃত্তীয় প্রক্রিয়া তুমি খালি চোখে দেখবা, প্রশোধন জীবন খালি চোখে দেখা যায়। তুমি দেখছো গাছের এই জায়গায়, এই গাছ থেকে পানি বেরিয়ে যেতেছে, দেখো কোনোদিন? কিন্তু বাষ্পীভবন এটা একটা ভৌত প্রক্রিয়া। তার মানে খালি চোখ। ভৌত মানে কি বোঝায়? খালি চোখে কি দেখা যায়। তো ভৌত প্রক্রিয়া এটা খালি চোখে দেখা যায়। যেমন ওই যে পুকুর থেকে পানি চলে যায় না স্যার, তুমি তো এক গ্লাস পানি রাখো, রাইখে 4-5 দিন খাটে নিচে রেখে দাও, 4-5 দিন পরে কি গ্লাসে এক গ্লাস পানি দেখো না কমে যাবে? বলে এটা তো দেখলাম না। ওইটা দেখবে না, ঠিক আছে, কিন্তু পাতিলে এক পাতিল পানি নাও, নিয়ে পানি গরম করো, তাহলে কি হবে দেখবা? তোমার চোখের সামনে থেকে বাষ্প হয়ে চলে যেতেছে। এটা কি ভবন বলে? বাষ্পীভবন। কথা কি বোঝাতে পারছি? তো বাষ্পীভবন খালি চোখে দেখা যায়, এই জন্য এটা কি প্রক্রিয়া বলছে? তো প্রশোধনের চাপের উদ্ভব ঘটে, চাপ তৈরি হয়, আর ওখানে কোনো চাপ তৈরি হয়। মনে আছে প্রশোধনের প্রক্রিয়ায় পত্রটা খোলা বন্ধ হওয়ার সময় পড়ছিলাম, চাপ বাড়ে, চাপ কমে, তারপর অন্ত অবিশ্রবণ ঘটছিল, বহি অবিশ্রবণ। তার মানে এখানে চাপ তৈরি হয়, বাট বাষ্পীভবনে কোনো চাপের তৈরি হয় না। দেন পাতা। তো প্রশোধনে হচ্ছে পাতার ওখানে আর্দ্রতা দেখা যায়, আর বাষ্পীভবনে পাতার ওখানে শুষ্কতা দেখা যায়। আর্দ্রতা মানে কি? ভিজা। আর শুষ্কতা মানে কি? শুকনা। তো মানে একটু আগে বললাম প্রশোধন হইলে গাছের আশেপাশে থাকলে কি গরম লাগে না ঠান্ডা লাগে? তো ওই যে বায়ুমণ্ডলটা ভিজে যায়, পানি গ্রহণ করে, এই জন্য তোমার ঠান্ডা লাগে। বাট তোমার যদি বলি যে বাষ্পীভবন, তুমি একটা কাজ করো, রান্না করে যাবা, যাই দরজা জানালা সব বন্ধ করে দিবা, আবার আত্মহত্যা করবে না। তো দরজা জানালা বন্ধ করে এক পাতিল পানি নিয়ে ওটার নিচে একবারে গ্যাসের চুলা জ্বালা দিবা, আগুন জ্বলবে না। তারপরে একটু পরে কি হবে স্যার? পানি বাষ্প উপর দিকে উঠবে, দেখো তো কেমন লাগে? ঠান্ডা লাগে না গরম লাগে? কি লাগবে? গরম লাগবে, তাই না? তো ওইটা তো তাপমাত্রা, প্রশোধন কি ছিল? তাপমাত্রা বাড়লে তো প্রশোধন বাড়ে, কিন্তু ওটা কি গরম লাগছে তোমার না ঠান্ডা লাগে? উল্টা ওই প্রশোধনেরটা ঠান্ডা লাগে। কিন্তু যখন তুমি নিজে করতে চাইতেছো, যেটা খালি চোখে দেখা যায়, ওটা গরম লাগবে না স্যার? তাহলে এটা নড়লো কেমনে? এটার সাথে লাগছিল? হায় হায়, 13 পাই নাই। কেউ উপরে গেছে না নিচে গেছে? আচ্ছা আচ্ছা, তাহলে দেখ দাও এখানে শুষ্কতা, বুঝতে পারছো এটা? আবার বাষ্প। তো এখানে পানি বাষ্প পরিণত হয়, ওইটার মধ্যে পানি বাষ্প পরিণত হয়। বাট এখানে বাষ্প পরিণত করতে সহায়তা করে কে? স্টোমাটা, লিখবো লেন্টিসেল, লেখছে লেন্সিসেল। আচ্ছা, আর হচ্ছে কিউটিকল। আমরা তো জানি প্রশ্ন কয় প্রকার? 3 প্রকার, ওই 3 অঙ্গের মাধ্যমে হয়। আর স্টোমাটা মানে কি রন্ধ্র? পত্ররন্ধ্র। আর এখানে কি এগুলো সাহায্য করে নাকি উন্মুক্ত স্থান থেকে যায়? ওই যে ধরো পুকুর থেকে পানি বাষ্প হয়ে যায়, সাগর থেকে পানি বাষ্প হয়ে যায়, এটা একটা উন্মুক্ত স্থান থেকে যায়। দেন জীবিত কোষ, তা আমরা তো জানি প্রশোধন কই হয়? গাছে, গাছের কোষের মধ্যে হয়। তার মানে এখানে জীবিত কোষের মধ্যে ঘটে, কিন্তু এখানে কোনো জীবিত কোষ এখানে জড়িত থাকে না। আর কোষের মধ্যে কি থাকে আমরা জানি? প্রোটোপ্লাজম থাকে। তার মানে এই প্রক্রিয়ার সাথে প্রোটোপ্লাজম জড়িত, আর এখানে প্রোটোপ্লাজমের কোনো কি নাই স্যার? ভূমিকা নাই। গেল এগুলা। এবার আসো আমাদের মানে আজকের কাছে লাস্ট পড়া, সেটা হচ্ছে কয়েকটা প্রয়োজনীয় শব্দ। কয়েকটা, তো কয়েকটা প্রয়োজনীয় শব্দের মধ্যে দেখো, ফার্স্টে আমি যে দুইটা নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে অবিশ্রবণ আর একটা হচ্ছে ব্যাপন। তো অবিশ্রবণ ব্যাপন পড়ানোর আগে আমি তোমাকে আলোচনা করি যে অবিশ্রবণ আর ব্যাপনের মধ্যে পার্থক্য কি। জানো তোমরা অবিশ্রবণ আর ব্যাপনের মধ্যে পার্থক্য? খুবই গুরুত্বপূর্ণ পড়া কিন্তু এটা, মানে যদি এখানে কোনো বিস্তারিত আলোচনা নাই, বাট এটা একটা বেসিক পড়া যে অবিশ্রবণ ও ব্যাপনের মধ্যে পার্থক্য। পারবা অবিশ্রবণ আর ব্যাপনের মধ্যে পার্থক্য বলতে? কেন পারবা না? আচ্ছা, 3টা পার্থক্য বলবো আমি। কয়টা পার্থক্য স্যার? 3টা। তো সবাই জানো ব্যাপনে একটা দ্রবণের উচ্চ ঘনত্ব থেকে কোন ঘনত্বের মধ্যে যায়? তার মানে ফার্স্টে আমাদের বেসিক জিনিস হচ্ছে এটা, এখানে যাবে কোন ঘনত্ব থেকে কোন ঘনত্ব? উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে যায়। আর ব্যাপনে কোন, অবিশ্রবণে কোনটা যায় বলতো? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব, তাই তো? হইছে না ভুল? অবিশ্রবণে কি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব? অবিশ্রবণে উল্টা, অবিশ্রবণ হচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যায়, বেশি ঘনত্ব। এখন প্রশ্ন স্যার, আমরা কেন অবিশ্রবণ ব্যাপন করি? সমতা করার জন্য। কেন করি স্যার? সমতা। ধরো ধনী আর গরিব আছে না স্যার, তো জাকাত যে আমরা দেই কে কারে দেয় স্যার? ধনীরা গরিবদেরকে।
কেন স্যার? যাতে সবাই সমানভাবে চলতে পারে। এখন যদি স্যার জায়গা গরিব ধনীদেরকে দিত তাহলে কি হইতো? এটা কি স্যার সমতা হইতো নাকি উল্টার বৈষম্য হয়ে যেত? তাহলে অবিশ্রবণে তো এটাই হইতেছে, কম থেকে বেশি ঘনত্ব গেলে এখানে সমান হইলো নাকি উল্টা বৈষম্য হয়ে গেল? তাহলে কি দিয়ে ব্যাখ্যা করবো এটা? আসতেছি, ব্যাখ্যা করতেছি। দেন আসো ব্যাপনের মধ্যে দ্বিতীয় যে পার্থক্য, এখানে সম্পূর্ণ দ্রবণ পরিবাহিত হয়। কি হয় স্যার? সম্পূর্ণ দ্রবণটাই পরিবাহিত হয়, কিন্তু অবিশ্রবণে সম্পূর্ণ দ্রবণ পরিবাহিত হয় না, কেবল কেবল দ্রাবক পরিবাহিত হয়। কে পরিবাহিত হয় স্যার? দ্রাবক। বলো। হ্যাঁ হ্যাঁ জানি, এখানে ভুল আছে, বইয়ের মধ্যে আমি দেখছি এটা ভুল আছে। ওই 3 নাম্বার আসেন এটা। আচ্ছা, এরপরে আর কি আছে? আরেকটা পার্থক্য হইতেছে, এখানে হচ্ছে একটা বৈষম্যবেদ্য ঝিল্লি লাগে না, এটাকে এখানে লাগে না, আর এটার মধ্যে একটা বৈষম্যবেদ্য ঝিল্লি লাগে। আর বৈষম্যবেদ্য ঝিল্লি কারে বলে? কোষ ঝিল্লি আছে না স্যার, কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লি হচ্ছে একটা বৈষম্যবেদ্য ঝিল্লি, লাগে না। আর এখানে হচ্ছে বৈষম্যবেদ্য ঝিল্লি লাগে, ঝিল্লি লাগে। এখন দুইটা মানে কি? বৈষম্যবেদ্য ঝিল্লি লাগে লাগে না, এগুলো দ্বারা কি বোঝা আমরা একটা একটা করে ব্যাখ্যা করতেছি। খেয়াল করো, আমি ব্যাপনের জন্য একটা ছবি আঁকি। ওকে, এটা হচ্ছে একটা পাত্র, এটা আরেকটা পাত্র, এটা হচ্ছে এই পাত্র, এটা হচ্ছে বি পাত্র। বুঝছো আমার কথা? তো এটার মধ্যে ধরো হচ্ছে 100 গ্রাম সেন্ট আছে। কত গ্রাম সেন্ট বা পারফিউম আছে আর কি, সহজ কথা। কত গ্রাম পারফিউম? আর এটার মধ্যে ধরো আছে 80 গ্রাম পারফিউম। কত গ্রাম পারফিউম? 80 গ্রাম পারফিউম। আচ্ছা, এটা হচ্ছে কাজ ছবি, ব্যাপনের ছবি। ওকে, নেক্সট ছবিতে কি হবে স্যার? ব্যাপন প্রক্রিয়া আমরা জানি, কি বলছি? উচ্চ ঘন থেকে কোন ঘনত্বে যায়? নিম্ন ঘনত্বে। মানে নেক্সট ছবিতে যেটা হবে, এই পাত্র থেকে 10 গ্রাম পারফিউম বি পাত্রে চলে যাবে। তাহলে এখন বলো তো, এই পাত্রের মধ্যে পারফিউম কত গ্রাম থাকবে? 90 গ্রাম। আর বি পাত্রের মধ্যে পারফিউম কত গ্রাম হয়ে যাবে? 90 গ্রাম। ওকে, বলো ব্যাপনটা তো পারি, তারপর আমি ছবি আঁকলাম, কিন্তু আসল খেলা তো অবিশ্রবণ নিয়ে। এবার আসো, অবিশ্রবণের ছবিটা আমি এখানে আঁকতেছি, একটু বোঝার চেষ্টা করো। কয়টা পাত্র আঁকছি স্যার? একটা। এটা মাঝখানে 2 ভাগ করে দিলাম, পাত্র 2টা বানাই ফেলছে। এটা হচ্ছে এই পাত্র, এটা হচ্ছে বি পাত্র। আর এই মাঝখানে যে দাগটা দেখছো না, এই দাগটা হচ্ছে বৈষম্যবেদ্য ঝিল্লি। তার মানে এর আগে যে ব্যাপন করছিলাম, দুইটা কি আলাদা পাত্র নিয়েছি না? এখানেও দুইটা আলাদা পাত্র, পাত্র দুইটা একসাথে কি করা আছে? লাগানো আছে। কি দিয়ে লাগানো স্যার? বৈষম্যবেদ্য ঝিল্লি দিয়ে। এটা হচ্ছে কোষ ঝিল্লি, আমাদের কোষ ঝিল্লি কিন্তু বৈষম্যবেদ্য। ওকে, এখন এই পাত্রের মধ্যে ধরো আমি লিখি যে পানি আছে, 100 গ্রাম। কত গ্রাম? আচ্ছা, চিনি আছে ধরো 8 গ্রাম। কত গ্রাম? তাহলে বলো তো শরবত বা দ্রবণ কত গ্রাম হবে স্যার? 108 গ্রাম। সিম্পল কথা। বি পাত্রের মধ্যে পানি আছে 100 গ্রাম, চিনি আছে 12 গ্রাম। কত গ্রাম? তাহলে বলো তো দ্রবণ কত গ্রাম হবে? 112 গ্রাম। বলে এগুলো কই থেকে লিখছি? দেখ, আমি বুঝানোর সময় এটা দিয়ে বুঝাই, এই জন্য লিখছি। এবার আসো পরবর্তী ছবি, আরেক টাকা লাগবে, মানে পরবর্তী কাহিনী কি ঘটবে। এটা কি ঝিল্লি? বৈষম্যবেদ্য ঝিল্লি। এখন দেখো কি ঘটতেছে কাহিনী এই পাত্র থেকে বি পাত্রের মধ্যে। আচ্ছা বলো তো, ঘনত্ব বেশি কোনটা, মিষ্টি বেশি হবে কোনটা? এটার মধ্যে চিনি কি 108 গ্রাম, সরি 8 গ্রাম। 100 গ্রাম পানির মধ্যে চিনি কয় গ্রাম? তাহলে এটা মিষ্টি কম হবে না বেশি হবে? মিষ্টি কম, তার মানে ঘনত্ব কম। এটা তো বিশ্বাস করো। এটার মধ্যে চিনি কয় গ্রাম আছে? 100 গ্রাম 12 গ্রাম। তাহলে চিনি মিষ্টি কি হবে স্যার? মিষ্টি বেশি মানে ঘনত্ব। তা আমরা জানি অবিশ্রবণে কম থেকে কই যায়? কম থেকে বেশিতে যায়। কারণ আমি কম থেকে তো বেশির দিকে নিছি। কম থেকে বেশি দিকে পুরো সর্বত্রই চলে যাবে না খালি দ্রাবক যাবে বলছে? আর দ্রাবক কারে কই? পানিরে কই না চিনিরে কই? সবাই জানে পানি হচ্ছে দ্রাবক। তার মানে এখান থেকে এখন আমি যেটা করবো, 20 গ্রাম পানি। কত গ্রাম পানি? 20 গ্রাম শরবত না, কিন্তু 20 গ্রাম কারে পাঠাই দিছি? 20 গ্রাম পানি যদি পাঠাই দিই, এখন এই পাত্রের মধ্যে পানি কি আর 100 গ্রাম থাকবে নাকি 80 গ্রাম হবে? তাহলে এটার মধ্যে এখন পানি আছে কত গ্রাম? আচ্ছা, চিনি কি পাঠাইছি না? চিনি জায়গা মতো আছে। তাহলে চিনি কত গ্রাম আছে? তাহলে বলো তো এখন শরবত বা দ্রবণ কত গ্রাম আছে? 88 গ্রাম। ঠিক আছে, ওকে। তারপরে আসো বিপাত্রে। বিপাত্রে এখন পানি কত গ্রাম হয়ে যাবে? আগে ছিল কত গ্রাম? 100। নতুন করে কত গ্রাম আসছে? তাহলে কত হয়ে গেছে? 120 গ্রাম। চিনি কি নড়াচড়া হয়েছে না? চিনি যা আছে তাই। চিনি কত গ্রাম? 12 গ্রাম। তাহলে বলো তো এখন দ্রবণ কত গ্রাম হবে? 100 100 132 132 গ্রাম। 100 কত গ্রাম? এখন কথা হচ্ছে আবার দুইটা কি সেম মিষ্টি হয়েছে কিনা? হয়েছে স্যার। একটু দেখো, 8 গ্রাম চিনির জন্য পানি কত গ্রাম? তাহলে 1 গ্রাম চিনির জন্য পানি কত গ্রাম হয়েছে? 10 গ্রাম। 10 গ্রাম না? 12 গ্রাম চিনির জন্য পানি কত গ্রাম? তাহলে 1 গ্রামের জন্য কত গ্রাম? কি দুইটা সেম মিষ্টি হয়েছে না হয় নাই? এটা যদি না বোঝো তাহলে আপনার ক্লাস 5 ঐকিক নিয়ম করা হবে। তাহলে দুইটা এখন সেম মিষ্টি হয়েছে কিনা? তুমি শরবত কয় গ্রাম আছে ওইটা দেখার দরকার নাই। স্যার আমারে কি এখানে কইছে যে দ্রবণের পরিমাণ নাকি দ্রবণের ঘনত্ব বলছে?
তোমরা ব্যাপন অভিসরণ সংজ্ঞার মধ্যে লেখা আছে কম ঘনত্ব থেকে বেশি, বেশি ঘনত্ব থেকে কম। তোমরা কি বলছে কম পরিমাণ থেকে বেশি পরিমাণ, এই কথা বলছে। এখানে শরবত এটাতে 88 গ্রাম, এটাতে 132, ওইটা তোমার দেখার দরকার নাই তো যে কোন পাত্রে শরবত বেশি কোনটাতে কম। আমার দেখতে হবে দুইটার ঘনত্ব সেম হয়েছে কিনা। এখানে মিষ্টি কম মানে ঘনত্ব কম ছিল, এখানে ঘনত্ব বেশি ছিল, বাট এখন দুইটার ঘনত্ব কয় রকম হয়ে গেছে স্যার? একরকম। কিন্তু এখানে খালি কে পরিবহন হয়েছে? খালি পানি পরিবহন হয়েছে, চিনি কিন্তু যাইতে পারে। কেন যাইতে পারে না? মাঝখানে একটা দেয়াল ছিল, দেয়ালটা কি জিল্লি একটা। বৈষম্য তো কেন বলা হয় স্যার? বৈষম্য মানে তো কি বোঝা? কেউ যাইতে পারবে, কেউ যাইতে পারবে না। এখানে পানি যেতে পারে, চিনি যাইতে পারে। কথা কি বোঝাইতে পারছি? এটা ওই দিন জুনিয়রদেরকে পড়াইতে যাই আমি আটকা পড়ে গেছিলাম। আটকা পড়ে গেছিলাম মানে কি, জিনিসটা তো অতটাও সোজা না। এই মানটা লেখে এটা বোঝানো এত সোজা? বোঝানো যাবে। মান যদি উল্টা পাল্টা লেখো, আমি এটা নিজে নিজে বইসা ট্রাই করছিলাম যে কত কত লেখা যায়, পরে এটা আমি এখন মুখস্থ করে রাখা যায় 100, 108 আর একটা 112 আর 12 গ্রাম দুটো লিখতে যে আমি 100 আর 110 গ্রাম লিখছিলাম, পরে আর মিলাতে পারি নাই। আচ্ছা, তো এটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ, যদিও তোমার রিটার্নে কিন্তু এরকম আসবে না। এটা কিন্তু তোমার একটা বেসিক জিনিস, আমার ব্যাপন আর অভিশ্রবণের মধ্যে পার্থক্য। তার সহ অভিশ্রবণ কাকে বলে ব্র্যাকেট দাও, কিন্তু এখানে ভুল লেখা আছে। কাটো এটা, কাটটা লেখো কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব। কি জিল্লি কাজে লাগে এখানে? বৈষম্য ভিত্তি। আর এখানে কি দ্রবণ যায় না, দ্রাবক যায় না, দ্রব যায়? খালি দ্রাবক যায়। এই যে খালি দ্রাবক শব্দটার পাশে দিয়ে দেখো ডেফিনেশনের মধ্যে 3টা হিসাব আছে, কিন্তু কি বুঝা যায় এখানে ভুল লিখে রাখছে আল্লাহ ভালো জানে। দেন আসো অভিশ্রবণ। অভিশ্রবণ কাকে বলে ব্র্যাকেট দাও, দাগ দাও। অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থান, তার মানে ব্যাপন সম্পূর্ণ উল্টা কাহিনী। আবার আসো অভিশ্রবণিক চাপ। কি চাপ? অভিশ্রবণিক চাপ। তাহলে এটা কোন ঘটনার ক্ষেত্রে ঘটবে? অভিশ্রবণের ক্ষেত্রে ঘটবে না ব্যাপনের ক্ষেত্রে ঘটবে? অভিশ্রবণের ক্ষেত্রে ঘটবে। এখন এই বইয়ের মধ্যে যেমনি লেখছে এটা পড়তে তোমার একটু মানে কঠিন লাগবে, আমি এখান থেকে বলি। বলতো এটা ঘনত্ব কম ছিল না বেশি ছিল? এটা ঘন বেশি ছিল। তো ফলে কি হয়েছিল? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের মধ্যে কে গেছে? পানি গেছিল। তাহলে বলো তো কার ঘর থেকে কার ঘরে যাচ্ছে? এই থেকে কই যাইতেছে? তোমার ঘরের মধ্যে ধরো তোমার কালকে পরীক্ষা, তোমার বাড়িতে মেহমান আসলো কতগুলো, তুমি কি চাইবে আসুক? কেউই চায় না, কিন্তু পরীক্ষা দিতে মেহমান আসলে যে কেমন লাগে, মানে যার পরীক্ষা থাকে হ্যাঁ বুঝে, আমি নিজে বুঝি। বিরক্ত লাগে না? আসলে বিরক্ত লাগে। এমন এটা মানে যারা মেহমান, মানে ছোট করতেছি না কাউকে, ওদের এটা বোঝা উচিত যে আমরা যাদের বাড়িতে যাচ্ছি ওখানে কোনো পড়ুয়া স্টুডেন্ট আছে কিনা। আবার কিছু আছে তো জীবনে পড়াশোনা কেন, পরীক্ষার আগের দিন কি আর সারা বছরে কি, ওইটা ক্ষেত্রে সমস্যা নেই, হ্যাঁ পারলে আইসি ওই দিন আড্ডা মারে। বাট যারা পড়ুয়া স্টুডেন্ট জানে হ্যাঁ ভালো স্টুডেন্ট পড়াশোনা করে, পরীক্ষার আগে যাওয়া উচিত না কিন্তু, তাই না? এটা কমন সেন্স থেকে বোঝা যায়। আর যদিও তোমার বাড়িতে আসে, তুমি কি করো? দরজা একটা বন্ধ করে বসে থাকো, তাই তো? তোমার ঘরে তুমি, আমার বড় আমি কোনো আইটি দিব না। যাই হোক, তো এখানে যেটা হইতেছে এই পাত্র থেকে কোন পাত্রের মধ্যে যাইতেছে? বি পাত্র। তো বি পাত্র কি চাইবে যে আমার ঘরের মধ্যে নতুন করে 20 গ্রাম পানি আসুক? চাইবে কেউ? তো বি পাত্র কি করবে? একটা কি ধাক্কা দেওয়া ট্রাই করবে না? বলবে না আসা যাবে না, বলবে না? তো বি পাত্র এই পাত্রের দিকে একটা চাপ দিবে, বলবে না আসা যাবে না, বাধা দিবে। কি দিবে স্যার? এই যে বাধা দেওয়ার জন্য যে চাপটা তৈরি হয় এটা বলে অবিশ্রমণিক চাপ। কি চাপ? তাহলে কে কারে চাপ দেয়? অধিক ঘনটা কম ঘনরে না কম ঘন অধিক ঘনরে? ওই এ থেকে বিতে যাইতেছে, তো বি চাপ দেয় কারে? এ রে, যাতে না আইতে পারে। তাহলে এটাই বলছে এই যে দ্রাবকের অধিক ঘন দ্রবণের প্রবেশকে বন্ধ করতে কোনটা স্যার? অধিক ঘনত্বের দ্রবণ দিক হতে একটা চাপ প্রয়োগ করা। তাহলে চাপটা কে দেয় স্যার? অধিক ঘনত্বের দ্রবণের দিক হইতে চাপটা দেয়। আর এই চাপে আমরা কি চাপ বলি? তাহলে অভিশ্রবণ প্রক্রিয়ায় অধিক ঘনত্বের দ্রবণ হতে কম ঘনত্বের দ্রবণের দিকে যে চাপ দেওয়া হয় এই চাপটা কি বলি স্যার? কেন চাপ দেওয়া হয়? অভিশ্রবণ বন্ধ করার জন্য। কিন্তু বন্ধ তো জীবন হবে না, বন্ধ হবে হবে না। তোমার যখন মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তুমি যতই বাদ দিয়ে রাখো, জীবনকে বাদ দিয়ে রাখতে পারবা? তারপর আমরা ট্রাই করি, বাদ থাকে না, ভেঙে বন্যা হয়, প্রতি বছর বন্যা হয়। একেবারে সে ট্রাই করবে যে আমার এখানে পানি না আসুক, কিন্তু অভিশ্রবণ প্রক্রিয়া তো তার প্রাকৃতিক নিয়ম মানবেই, পানি ঢুকবে। এবার আসো, দুইটা শব্দ আছে, একটা নাম হচ্ছে প্লাজমোলাইসিস আর একটা হচ্ছে ট্রান্সজিডিটি। লাইসিস শব্দের অর্থ কি সবাই জানি, ভেঙে যাওয়া। প্লাজমা মানে হচ্ছে প্রোটোপ্লাজম, নাম শুনছো না? তো প্রোটোপ্লাজমের নাম শেষে প্লাজম আছে, সাইটোপ্লাজমের নাম শেষে প্লাজম আছে। তারপরে ওই নিউক্লিয়াসের তরলের নাম কি? নিউক্লিওপ্লাজম। ওইটার নাম শেষে কি আছে? প্লাজম। তার প্লাজম মানে তরল বোঝায়। প্লাজমোলাইসিস মানে বোঝা হচ্ছে প্রোটোপ্লাজম আছে না, ওইটা ভেঙে যাবে, ভেঙে ওইটার পানিটা বাইরে হয়ে আসবে। ভাঙলে কি পানি থাকে না, বাইরে হয়ে আসে। তো এটাই বলছে যে এটা আরেক নাম দেখো লেখা আছে প্রোটোপ্লাজম সংকোচন। তো প্রোটোপ্লাজম যদি ভেঙে যায়, ফেটে যায়, তাহলে পানি বাইরে হয়ে যাবে, তখন প্রোটোপ্লাজম আগের মতো মোটা থাকবে না, চিকন হয়ে যাবে। এই জন্য বলছে প্রোটোপ্লাজম কি স্যার? তা কাকে বলে? যে বহি অভিশ্রবণ শব্দটা দাগ দাও পাশিষ্ঠাতে। আর বহি মানে কি? ভিতরে না বাহিরে? তার মানে এখানে পানি কি ভিতরে থাকবে না বাইরে বাইরে হয়ে যাবে? এটা বলছে বহি অভিশ্রবণ প্রক্রিয়ায় কোষের পানি কোষের বাইরে বেরিয়ে আসা প্রক্রিয়াকে বলে প্লাজমোলাইসিস। বুঝতে পারছো স্যার? কোষের পানি কোষে থাকবে না বাইরে বাইরে হয়ে যাবে। আবার এটা উল্টার একটা প্রক্রিয়া আছে, ওটা বলে ট্রান্সজিডিটি। কি ডিটি স্যার? শেষ পর আমাদের এটাই আসার পর ট্রান্সজিডিটি।
তো টার্জিডিটি ঠিক তার উল্টা, দেখো কি আছে, ওটা কি প্রোটপ্লাজম সংকোচন আছে না রস স্ফীতি। তার মানে এখানে কি পানি বাইর হবে না উল্টা আরো ফুলে যাবে, পানি গ্রহণ করবে। তার মানে কি এখানে যেটা হয়, এখানে কোন প্রক্রিয়া ঘটবে স্যার, অন্তঃবিস্রবণ। তার মানে কোষের ভিতরে আবার পানি প্রবেশ করবে, করলে কি আগের মতো থাকবে না, স্ফীত হয়ে যাবে। আর এটার আমরা কি বলি স্যার, রস স্ফীতি। এখন আমার এটা প্যাচ লেগে যাইতো যে কোনটা জানি রস স্ফীতি, না এটা পারাই যায়, লাইসিস মানে তো ভাঙ্গা, তাহলে এটা সংকোচন, টার্জিডিটি রস স্ফীতি। তারপরে একটু মনে রাখার টেকনিক হচ্ছে, টার্জিডিটির নাম শুনলে বোঝা যায় তত্তাজা, তাই না? টার্জিডিটি তত্তাজা, মানুষ খাইলে তত্তাজা হয়, তাই না? তার মানে তার মধ্যে পানি কি বাইর হবে না ঢুকবে, পানি ঢুকে সে একদম গুলুমুলু অবস্থা হয়ে যাবে, তাই না? আমার হচ্ছে কি প্রেশার, টার্গেট। এখন তুমি বলো, তোমরা যদি রুম থেকে বাইরে হয়ে যাও, আমার এখানে কোনো কি চাপ তৈরি হবে? এখানে যে আরো পোলাপানি এসে ঢুকে, আমি জায়গা দিতে পারবো না। তাহলে ঢুকলে চাপ তৈরি হয়, বাইরে হলে কোনো চাপ তৈরি হয় না, উল্টা চাপ কমে যায়। তো এখানে পানি ঢুকছে কোনটায়, টার্জিডিটিতে। তো এটার মধ্যে যখন পানি ঢুকে তখন কোষের ভিতরে একটা চাপ তৈরি হয়, এই চাপের বলে টার্গার চাপ বা টার্গার প্রেশার। কি প্রেশার বা আরেক নাম কি চাপ, স্ফীতি চাপ। কাকে বলে ব্র্যাকেট দাও। টার্জিডিটি প্রক্রিয়া যখন কোষে পানি প্রবেশ করে তখন কোষের ভিতরে একটা চাপ তৈরি হয়, এটার আমরা কি প্রেশার বলি, লাস্ট পড়া ইমবাইবিশন। এটা তোমরা বোধহয় এসএসসি তো পড়ছিলা, যে শুষ্ক জাতীয় পদার্থ যারা, ওরা যখন হচ্ছে যে প্রক্রিয়ায় নিজের ভিতরে পানি শুষে নেয় তাদেরকে আমরা কি বলি স্যার, মানে তাদের আমরা বলি হাইড্রোফিলিক পদার্থ। কি পদার্থ বলি স্যার, আর এই প্রক্রিয়ারে বলি আমরা ইমবাইবিশন। তো এই পদার্থগুলো হচ্ছে কলয়েড জাতীয় পদার্থ। আমরা কলয়েড সাসপেনশন নাম শুনছি স্যার, আপাতত আমি আর কলয়েড সাসপেনশন ব্যাখ্যা করতেছি না, এগুলো কেমিস্ট্রি প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে আছে, বাট আমরা এগুলো পড়াইছিলাম তোমাদেরকে যারা হচ্ছে আমার কাছে প্রথম অধ্যায় পড়ছিলাম। আচ্ছা, তো কলয়েড জাতীয় পদার্থ ওরা শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ যারা, যেহেতু ওরা শুকনা, ওরা কি করে স্যার, যে একটা বিশেষ প্রক্রিয়ায় পানি শোষণ করে না, প্রক্রিয়াটার আমরা কি বলি, ইমবাইবিশন। যেহেতু ওরা পানি শোষণ করে, তার মানে পানির পছন্দ করে না, করে না। তো পানির পছন্দ করলে এটা কি বলে স্যার, হাইড্রোফিলিক। ফিল শব্দের অর্থ কি, আকর্ষণ করার, হাইড্রো শব্দের অর্থ কি, পানি। তার মানে তারা পানিরে পছন্দ করে, পানিরে আকর্ষণ করে, এই জন্য এটা বলে হাইড্রোফিলিক। আর পানিরে অপছন্দ করলে কি হবে, হাইড্রোফোবিক। ওই যে জলদঙ্ক রোগের ইংরেজি নাম কি, হাইড্রোফোবিয়া। তারপরে পানিরে ভয় পায়। আচ্ছা, তো ওই সকল পদার্থের কি ফিলিক বলে স্যার, হাইড্রোফিলিক। এখন এক্সাম্পল গুলো মনে রাখতে হবে, দেখ দেখ এক্সাম্পল গুলো পাশে স্টার দিয়ে রাখ। আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জেলাটিন। আর বাষ্পীভবন কারে কয়, একটু আগে আমরা বলছি না স্যার, বাষ্পীভবন কাকে বলে, ব্র্যাকেট দিয়ে ফেলো। এটা কি প্রক্রিয়া, ভৌত প্রক্রিয়া, এগুলো আমরা সবাই পড়ছি, একটু আগে পার্থক্য আকারে পড়ে ফেলছি। ওকে স্যার, তাহলে আমাদের এই গেল প্রশোধন। তো প্রশোধনের জন্য 2টা ক্লাস লাগছে, লবণ পরিশোধনের জন্য 2টা লাগছে। তারপর আছে কি, সালোক সংশ্লেষণ, শ্বসন। মারাত্মক অবস্থা, আমি আবার বলতেছি, কারো যদি বায়োলজি কঠিন লাগে, মানে আগে থেকে কঠিন লাগে, এখন যদি সালোক সংশ্লেষণ শ্বসন পড়াবো আরো বেশি কঠিন লাগবে। যদি আমি ট্রাই করবো, মানে অন্যান্য জায়গায় যেভাবে পড়ানো হয় আমি ওইভাবে পড়াবো না, আমি ট্রাই করবো একটু সহজ করে বোঝানোর জন্য। কিন্তু বলে রাখতেছি, এই বোটানির সবচেয়ে কঠিনতা কিন্তু উদ্ভিদ সারি তত্ত্ব এটা।